জি, আমরা অলরেডি লাইভে আসছি। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে একটু জয়েন করবেন দু একজন, করলে আমরা আমাদের যে মূল টপিকস আছে আমাদের টপিকসে যাব। হ্যাঁ, আলী ভাই কেমন আছেন? জি হ্যাঁ, শারীফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জি, আমাদের একটু আমাদের সাথে। টেকনিক্যাল ইস্যুর কারণে একটু মাঝখানে স্টপ করতে হলো। আলী ভাই একটু বলেন, অডিয়েন্স মনে হয় কষ্ট করে বসে আছে। জি, আমরা এখনো এই যে মাত্র জয়েন করছেন, প্রায় 11 জন আমাদের সাথে জয়েন করছেন। সো যারা ভিজিটর বা ভিউয়ার্স যারা আছেন, আপনাদের কাছে একটু আন্তরিকভাবে দুঃখিত, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে দেখাচ্ছে যে আজকের লাইভটা আসলে ওইভাবে কমপ্লিট করা হচ্ছে না। হয়তো বা আপনাদের যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলা নিয়ে, এবং ডাটা রিকভারি কি এবং কিভাবে আমরা ডাটা রিকভারি, কারণ ডাটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইনফরমেশন বা আমাদের তথ্য। সেটা পেন ড্রাইভ হতে পারে, মেমোরি কার্ড হতে পারে, সেটা আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক হতে পারে, এবং আরো কি বিস্তারিত সেটি আমরা সাফি ভাইয়ের কাছ থেকে শুনবো। হচ্ছে সাহিবের কাছ থেকে শুনবো, কারণ হচ্ছে উনি হচ্ছে ডাটা রিকভারি স্টেশন যেটা আছে সেটার হচ্ছে ফাউন্ডার। তো আমরা ভাইয়ের কাছে শুনবো যে ডাটা রিকভারি কি এবং হচ্ছে ডাটাটা কি। তারপরে আমরা ডাটা জানার পরে শুনবো যে ডাটা রিকভারি কিভাবে হয় এবং ডাটাটা লস কিভাবে যায় এই বিষয়ে। তো ভাই কেমন আছেন? আপনি যদি একটু বলতেন যে আসলে ডাটা কি এবং ডাটা কিভাবে লস যায় এই বিষয়টা যদি একটু আলোচনা করতেন একটু ভাই, কষ্ট করে। ওকে, আপনার আসলে ডাটা বিষয়টা আসলে মোটামুটি সবাই অডিয়েন্স যারা আছেন সবাই কনসার্ন আসলে ডাটা বিষয়টা কি। যেমন আমি আপনি কথা বলতেছি, এগুলো তো ডাটা। জি ওকে, জি এনিথিং ইজ ডাটা। সো আমার পিসিতে আপনি নর্মাল একটা ওয়ার্ড ফাইলে কিছু কন্টেন্ট রাখতেছেন, সেটাও ডাটা। যারা ভিডিও নিয়ে কাজ করতেছে, সিনেমা বানাচ্ছে, নাটক বানাচ্ছে, ওদের গুলাও ডাটা। তো এনিথিং ইজ ডাটা। তো ডাটা মানে যে কনস্ট্রাক্টেড যে ইনফরমেশন গুলো যে সাজিয়ে গুছিয়ে রাখা হয় আমাদের কন্টিনিউয়াস প্রসেসিং এর জন্য বা লাইফ যে চলার জন্য ডাটার যে প্রয়োজন, বা সেই যে ডাটা, সেই ডাটাগুলো কোনো না কোনো ভাবে হয়তো বা লস হতে পারে কখনো কখনো। সেই লস থেকেই ডাটা রিকভারির বিষয়টার উৎপত্তি। ওকে, আপনি শুট করে আসলেন, কথার কথা, ফর এক্সাম্পল একজন সিনেমাটোগ্রাফার একটা ওরা নাটকের সাথে নাটক বানাচ্ছে, 3 দিন 4 দিন 5 দিন শুট করলো, শুট করার পরে ডেটাগুলা মেমোরি কার্ডে শুট করলো, মেমোরি কার্ডটা পিসিতে কানেক্ট করে দেখে সামহাউ মেমোরি কার্ডটা ইনএক্সেসিবল বা ভিতরে কন্টেন্ট নাই। তখন তার এক ধরনের ডাটা লস হচ্ছে, তার ডাটা রিকভারির প্রয়োজন হয়। অথবা দেখা গেল জি তারা শুট করলো, ডাটাগুলো রেখে দিছে একটা হার্ড ডিস্ক ড্রাইভে। ওকে, হয়তো সে 1 মাস পর, 15 দিন পর সে এডিটিং এ বসবে। এডিটিং এ বসলো, বসার পরে দেখলো যে হার্ড ডিস্কটাতে কোনো অ্যাক্সেস নাই, হার্ড ডিস্কটা কাজ জি জি করছে না, নন ফাংশনাল কন্ডিশনে চলে গেছে। এটা হয়। এটা মানে এইগুলো এইভাবেও ডাটা লস হয়। আবার ধরেন অনেক সময় সে অ্যাক্সিডেন্টলি ডিলিট করে ফেলে, একটা ফোল্ডার ডিলিট করতে গিয়ে ভুলে আরেকটা ফোল্ডার ডিলিট করতেছে, একটা ড্রাইভ ফরম্যাট করতে গিয়ে ভুলে আরেকটা ড্রাইভ ফরম্যাট করে ফেলতেছে। সে হয়তো অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় ভুলবশত সে পার্টিশন ভেঙে দিচ্ছে, তখন ডাটা লস হচ্ছে। ইদানিং কালে দেখা যাচ্ছে র্যানসমওয়্যার অ্যাটাক হচ্ছে, সেভাবে ডাটা লস হচ্ছে। বা তারপর ধরেন এটা পাওয়ার সার্চ হতে পারে, পাওয়ার সার্চের কারণে আপনার যে ডিভাইসটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে, তখন ডাটা রিকভারির প্রয়োজন দেখা দিতে পারে। আপনার হার্ড ড্রাইভটা যদি পোর্টেবল হার্ড ড্রাইভ হয়, আপনি ক্যারি করতেছেন এক ফ্রেন্ডের বাসা থেকে আরেকটা, একটা ফ্রেন্ডের বাসা থেকে আপনার কাছে নিয়ে আসতেছেন, অন্য কোথাও যাচ্ছেন, হাত থেকে পড়ে গেল, ডিভাইসটা নষ্ট হয়ে গেল, তখন হয়তো বা ডাটা লস হতে পারে, তখন ডাটা রিকভারির প্রয়োজন হতে পারে। আসলে এটসেট্রা এটসেট্রা অনেকভাবে জি ডাটা জি লস হতে পারে। জি ভাই, আসলে ডাটাটা বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে এবং এই ডিজিটাল যুগে আসলে ডাটাটা এতটা ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রতিটা সেক্টরে মানে ইনফরমেশন বা ডাটা আমাদের সবসময় মানে দরকার হয়, কারণ আমরা যে কথাগুলো বলছি আমাদের একটা ইমেজ এমন হইতে পারে। আমার এরকম, আমরা যেহেতু অনেক আগে থেকে দেখা যাচ্ছে যে মোবাইল যখন পেন ড্রাইভ আসতো না, মেমোরি কার্ডে আমরা প্রচুর পরিমাণে এমন বিষয় হয়েছে যে আমাদের সবার পার্সোনাল যে মেমোরি কার্ড গুলো আছে সেখানে আমরা মনে হয় যে মানে ইনফরমেশনের জগতে সব থেকে ডাটা লস যাওয়ার অভিজ্ঞতা মনে হয় মেমোরি কার্ড বা পেন ড্রাইভে সবার বেশি। তো তারপরে আসছে কম্পিউটারের যে হার্ড ডিস্ক আছে। তো আমরা এমন হয়েছে যে আমরা দেখাচ্ছে সেটার জন্য আমরা টাকা পেমেন্ট করতে যাচ্ছি বা দেখাচ্ছে আমরা কিছু দিতে যাচ্ছি, কিন্তু আমাদের যে ইনফরমেশন গুলো লস যাচ্ছে সেগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। তো আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন, আমরা যারা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং যারা সেক্টরে কাজ করি, আমাদের অনেক রিসোর্স কিন্তু আমরা আমাদের কম্পিউটার হার্ড ডিস্কে আমরা জমা রাখি, অনেক সময় দেখা পেন ড্রাইভে আমরা জমা রাখি। তো এই বিষয়টা আপনারা কাজ করছেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুল, কারণ আমাদের দেশে দেখেছি যে আমরা যেহেতু নিজেরা কাজ করছি প্রায় 10 বছর যাবত ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে, কিন্তু সেরকম খুব ভালো কিন্তু যে
ট্রাস্টেড কোনো ওয়ে বা কোনো প্রতিষ্ঠান আমরা পাইনি যে হচ্ছে ডাটা কিভাবে আমরা রিকভারি করতে পারবো, বা আমাদের কোনো ইনফরমেশন লস গেলে সেটি আসলে আমরা ফেরত পাওয়ার মতো কোনো ওয়ে আমাদের এতদিন ছিল না। তো আপনারা যেহেতু আমাদের সাথে রিলেটেড, কারণ আমরা কাজ করছি, ইনফরমেশন গুলো আমরা আমাদের হার্ড ডিস্কে হয়তো কালেক্ট করছি, সেটা যদি লস যায় হয়তো আপনাদের থ্রুতে আমরা এটা হয়তো রিকভারি যদি করতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো আপনাদের যে প্রতিষ্ঠানের যে সূচনাটা আমি আগে রাজীব ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে এটা ক্লিয়ার আমাদের যারা ভিজিটর ছিল এবং আমি নিজেও জানতে পারিনি। সো আপনি যদি একটু বলতেন যে এটা আসলে সূচনাটা কিভাবে হয়েছে। এখন সূচনা আসলে এটাকে কয়েকটা ভাগে আমি ভাগ করি। হ্যাঁ, আমাকে অডিয়েন্স মাফ করবেন, আমি যেহেতু ইনফরমালি হঠাৎ করে চলে আসছি আমার বাসায়, ওভাবেই আপনাদের সাথে আছি। তো সূচনার কথা যদি বলি, আপনার আসলে ডেটা রিকভারির যে বিষয়টা, এই কনসেপ্টটা আমার মনের মাঝে সম্ভবত 2005-06 সালের দিকে হবে, আমার মনের মধ্যে কোনে এটা আসে আর কি, যে ডেটা রিকভারির, যে ডেটা লস হচ্ছে, ডেটা রিকভারির একটা বিষয় যে দরকার, যে মোটামুটি নেট ইন্টারনেটেরও অ্যাক্সেস আছে আমাদের। তখন আমরা জানতেছি যে দেশের বাইরে বিভিন্ন জায়গায় ডেটা রিকভারি সার্ভিস আছে, ডেটা রিকভারি সার্ভিস হয়, ডেটা লস হয়ে গেলে ডাটাগুলো রিকভার করা যায়। তো ওভাবে আস্তে আস্তে তো আমরা যখন লোকালি বাংলাদেশে খুঁজতে থাকি যে ডেটা রিকভারির কোনো সার্ভিস বাংলাদেশে আছে কিনা, তখন দেখলাম যে ডেটা রিকভারি সার্ভিস বাংলাদেশে নাই। ইভেন ডেটা রিকভারি যে অ্যাকচুয়ালি করা যায় তখনই মানুষ এইসব বিষয়ে কনসার্ন না। ওখান থেকেই ডাটা রিকভারির হয়তো বা স্বপ্ন দেখা শুরু করি। এবং আমার মনে আছে গতকালকে একটা বিশেষ দিন ছিল, যেমন ডেটা রিকভারির জন্য আমি তখন স্টুডেন্ট, আমি ডেটা রিকভারির পারপাসে একটা ওয়েবসাইট রেজিস্ট্রেশন করি, যেটা ছিল vsrcbd.com, ভার্চুয়াল সার্ভিস এন্ড রিসার্চ সেন্টার, 2008 সালের 10ই জানুয়ারি, যেটা গতকালকে 14 বছরে পদার্পণ করেছে। ওই ডোমেনটা এখনো আমি ডোমেনটা এখনো কন্টিনিউ করি আমি। তো ওইটা ছিল মানে প্রথম প্রকাশ, মানে প্রকাশ্যে আসার চেষ্টা করা যে ডেটা রিকভারি সার্ভিস বাংলাদেশে ডেভেলপ হচ্ছে এবং এটা ভবিষ্যতে আরো আরো অনেক অনেক দূরে যাবে আর কি, ইনশাল্লাহ। সেখান থেকে স্টার্ট। তো আস্তে আস্তে, তো যেহেতু তখন স্টুডেন্ট ছিলাম, তখন বিষয়গুলো আস্তে আস্তে ফ্রিল্যান্সার হিসাবে আগাচ্ছিলাম, কমার্শিয়ালি ওভাবে আগানো হয় নাই। যখন কারো ডাটা লস হইতো হয়তো বা খুঁজে খুঁজে কোনো না কোনো ভাবে হয়তো আমাদের খুঁজে বের করতো, এই ধরনের একটা বিষয় ছিল। বাসায় বসে বসে টুকটাক সার্ভিস করতাম। তো আস্তে আস্তে মোটামুটি 2014 সালের দিকে মানে মোটামুটি 2012-13 দিকে চিন্তা করি যে আসলে মার্কেটে আসলে একটা ফুল ফেসে ডেটা রিকভারি সার্ভিস দেয়া যেতে পারে। 2014 সালে এটা আমরা পুনঃনামকরণ করে ডাটা রিকভারি স্টেশনে রূপান্তর করি এবং বিজনেস ফর্মালিটিস, যেটা অর্থাৎ প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়ার তখন থেকে চেষ্টা। তো আরো একটা বিষয় হলো যে ডেটা যে রিকভারি বাংলাদেশে আসলে চাহিদা আছে কিনা বা ডিমান্ড আছে কিনা, সেটা কিন্তু যখন আমি শুরু করি তখন অতটা আমি বুঝতে পারি না যে এটা আসলে একটা চাহিদা বা বাংলাদেশে চাহিদা সৃষ্টি হচ্ছে বা এইরকম বড় ভাবে সৃষ্টি হচ্ছে, সেটা আমরা তখনই বুঝতে পারি। যেমন আপনার আমাদের বাংলাদেশে ডেটা রিকভারি রিলেটেড কিছু অর্গানাইজেশন মার্কেটে আসে, তখন সেই অর্গানাইজেশন গুলা তখন আমি বাসায় প্রাতিষ্ঠানিক আছে, ওই অর্গানাইজেশন গুলো ডাটা রিকভারি সার্ভিস প্রোভাইড করছে, বাট দেখা যাচ্ছে যে তাদের কাছে ক্লায়েন্টরা এসে সার্ভিস পাচ্ছে না। ক্লায়েন্টদেরকে তারা বলতেছে যে না এটা তো পসিবল না, এটা তো পসিবল না, এটা তো পসিবল না, কিন্তু অ্যাকচুয়ালি ওই কেসগুলো রিকভারেবল। সামহাউ আমার সাথে তাদের ইন্টারাকশন হয় এবং দেখা গেল যে তাদেরকে আমি বুঝাইতে পারলাম যে না, অ্যাকচুয়ালি ডেটা রিকভারি এই ধরনের ফিজিক্যাল কেস থেকে সম্ভব। দেখা গেছে যে ওই তখন থেকে 2012-13 সাল থেকে সালের পরে বাংলাদেশে আরো 2-3টা ডাটা রিকভারি রিলেটেড প্রতিষ্ঠান আসছে, কিন্তু তারা সেই 2012-13 সাল থেকে দেখা গেছে আমাদের কাছ থেকে প্রবলেম সলভ করিয়ে তাদের নামে ব্র্যান্ডিং করছে যে ডাটা রিকভারি করা যাচ্ছে, হচ্ছে। আপনারা মানে ব্যাকগ্রাউন্ডে কাজ করে গেছেন, তাই তো? ব্যাকগ্রাউন্ডে এখনো করছি, শুধু কাজ করে গেছি না, এখনো করছি। এখনো আল্লাহর রহমতে বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান এখনো আমরা পাই নাই যাদের ফেল করা কেস ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি আমরা রিকভারি করতেছি না। এটা আল্লাহর রহমত, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আমাদেরকে সেই ক্যাপাবিলিটি এবং সেই স্ট্যান্ডার্ডাইজেশন দিয়েছেন, আমাদের প্রতিষ্ঠানকে ওই স্ট্যান্ডার্ডাইজেশন আমরা নিয়ে যেতে পেরেছি। তো সূচনা থেকে আমরা মোটামুটি 2020 সালে চলে আসলাম। এভাবে আর কি আস্তে আস্তে ডেটা রিকভারি স্টেশন আগাতে থাকলো, তার প্রাতিষ্ঠানিক ম্যান পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকলো, বড় হতে থাকলো, মানুষজন চিনতে থাকলো।
এই আর কি। তো যেহেতু সবাই আসলে বর্তমান ডিজিটাল যুগে আসলে একদম ডাটা নির্ভর হয়ে পড়েছি, আমরা ডিজিটালাইজ হয়ে দেখা যাচ্ছে মোবাইল, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, মানে কম্পিউটার, হার্ড ডিস্ক, ল্যাপটপ সবকিছুর আমাদের এমন কোনো মানুষ নাই যে এইগুলো আমাদের ব্যবহারের মধ্যে নেই। তো আপনারা ডাটা শুধু সার্ভিসটা এমন, আমি একজন নিজে একজন ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেট হিসেবে আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে যে এমন যেন না হয় যে আমাদের ডাটাগুলো লস যাক আর আপনাদের দিয়ে আমরা হচ্ছে রিকভারি করাই আপনারা একটু বিজনেস করে নেন। কিন্তু আমরা বলবো যে একটু যদি আমাদের সাজেস্ট করতেন যে কোন কোন কারণে যদি হচ্ছে ডাটাটা আসলে বা ইনফরমেশন গুলো লস যায় বা দেখা যাচ্ছে যে আমরা ক্ষতিগ্রস্ত হই, কারণ আমরা আপনাদের কাছ থেকে সার্ভিস নিব, এর সাথে সাথে মনে হয় যে একটু অ্যাডভাইস যদি আমাদের দেন আমরা ক্লায়েন্ট হিসেবে, যে বা যারা আমাদের ভিজিটর আছে, যে হচ্ছে আমাদের হার্ড ডিস্কটা, আমাদের যে ডাটাগুলো আমরা কিভাবে আমরা সেভ রাখতে পারি, সংরক্ষণটা করলে আমাদের ডাটাটা লস যাবে না, আপনাদের কাছে যাওয়া লাগবে না। যদি সমস্যা হয় অবশ্যই যাব, কিন্তু যদি না যাওয়ার সম্ভাবনা আমরা চেষ্টা করবো। তো আপনাদের যদি একটু গাইডলাইন দিতেন যে হচ্ছে আপনাদের কাছে কি কি করলে যাওয়া লাগবে না, মানে আমাদের ডাটাগুলো লস হবে না, যদি একটু বলতেন ভাই। এখানে কয়েকটা বিষয় চলে আসছে, যেমন একটা হলো যে মানে আমাদের কাছে কখন আসতে হবে না। এখন ডাটা কিন্তু আপনার লস বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা নোটিস করেছি সেটা কিন্তু আপনার নিজের অজান্তেই লস হয়। জি ওকে, আপনি তো ইচ্ছাকৃত ভাবে ডাটাটা লস করেন না, এটা অনিচ্ছাকৃত ভাবেই হয়। সাডেনলি আপনার স্টোরেজ ডিভাইসটা নন ফাংশনাল কন্ডিশনে চলে যায়, সাডেনলি অ্যাক্সিডেন্ট হবে, তখনই ডাটা রিকভারির প্রয়োজনীয়তা দেখা দেয়। তো এখন আমার মনে হয় আপনাদের মানে আল্লাহর কাছে শুক্রিয়া যে বাংলাদেশে এই ধরনের একটা প্রতিষ্ঠান আছে, এই ধরনের প্রবলেমে পড়লেও আপনাদেরকে আমরা হয়তো বা হেল্প করতে পারতেছি বা হেল্প করার চেষ্টা করতে পারতেছি। আর যদি আমাদের কাছে আদৌ আপনাদের না আসতে হয়, তাহলে এটার জন্য ইউনিভার্সাল যে ট্রুথ বা ইউনিভার্সাল যে স্টেটমেন্ট সেটা হলো যে আপনি ডাটা ডাবল ব্যাকআপ রাখবেন। অর্থাৎ আপনি দুইটা ফিজিক্যাল জায়গায় যদি ডাটাগুলো আপনি ব্যাকআপ রাখতে পারেন, তাহলে আপনার হয়তো বা আমাদের কাছে আসতে হবে না। কিন্তু প্র্যাকটিক্যালি কি এটা পসিবল কিনা সেটাও একটা বিষয়, যে আপনি একটা কন্টেন্ট এটা একটু আপনার বাসায় কঠিন ব্যাপার দেখা যাচ্ছে যে। হুম হুম এটা একটা বিষয় যে ডাবল ডাটা রাখার চেষ্টা করবেন সবসময়। তাহলে হুম আপনার হুম হয়তো বা ডাটা লস একটা স্টোরেজ থেকে হবে, আরেকটা স্টোরেজে হয়তো বা থেকে যাবে। তো জি তখন জি আমাদের কাছে হয়তো বা আসতে হবে না। আরেকটা বিষয় হলো যে আমরা যে শুধু বিজনেস করছি তা না, আমাদের কিন্তু এটা একটা ইথিক্যাল সার্ভিস, ইথিক্যাল সেবা। জিনিসটা এরকম যে আমাদের যে ডাটা রিকভারি প্রতিষ্ঠানের যে স্টেশনের যে ডেভেলপমেন্ট বা ডাটা রিকভারি স্টেশনের যে এক্সিস্টেন্স মার্কেটে, সেখানে ধরেন যে আমরা যা বলি সেটাই। অর্থাৎ আমরা খেয়াল করে দেখবেন আমাদের অ্যাডভার্টিসমেন্টে বলা হয় বাংলাদেশের প্রথম ফুল ফ্যাসিলিটি ডেটা রিকভারি সার্ভিস। এবং এই স্টেটমেন্টটা কিন্তু আপনি যদি ভেরিফাই করেন দিস ইজ কারেক্ট। ওকে, আপনি যদি একটু মার্কেট অ্যানালাইসিস করেন, মার্কেটে যদি ইনভেস্টিগেশন করেন, দেখবেন আমাদের স্টেটমেন্টটা ভেরিফিকেশন করে পাবেন যে ইট ইজ কারেক্ট স্টেটমেন্ট। ওকে, তো এখন আমরা যেমন তারপরেও অনেক কেস আছে যেগুলো দেখা যায় যে আমাদের পারপাস কি, আপনাকে প্রবলেমে পড়লে সেই ডাটা লস জনিত প্রবলেম গুলো থেকে আপনাদেরকে হেল্প করা এবং সলভ করা, প্রবলেমটা যেন আপনারা ওভারকাম করতে পারেন ইস্যুটা। তো আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন নতুন প্রবলেম অ্যারাইজ হয়, যেটা হয়তো বা ইনস্ট্যান্ট আমাদের কাছে সলিউশন নাও থাকতে পারে। আমরা একটা গাইডলাইন দিতে পারি যে আপনি পৃথিবীর অমুক দেশে গেলে এই সার্ভিসটা পাবেন, এই সমাধানটা পাবেন, এই ধরনের ব্যাপারেও আমরা হেল্প করতে পারি। জি আর এই আর কি। তো আবারও তো রিপিটেশন করি লাস্ট কথাটা, সেটা হলো ডাবল ব্যাকআপ যদি রাখতে পারেন তাহলে আপনি আমাদের কাছে আসতে হবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভাইয়া একটা বিষয়, আমরা নিজেরা যেহেতু আমরা কাজ করছি, কিন্তু খুব কম বিষয় এমন আছে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে ডাবল করে আমরা আসলে আরেক জায়গায় আসলে সেভ রাখতে পারি, কিন্তু আমাদের দেখা যাচ্ছে মোবাইলে যে ইনফরমেশন গুলো থাকে, মোবাইলে অনেক সময় ফটো থাকে, আমাদের পেন ড্রাইভে দেখা যাচ্ছে একটা বিষয় আছে, আমি কম্পিউটার সবসময় কাজ করছি, অনেক বিষয় আছে, আমাদের যারা ফ্রিল্যান্সিং যারা করছি, আমাদের কিন্তু ওই একটা পিসি এই সবকিছু হয়ে যায়, কিন্তু ওটার থেকে কিন্তু কপি করে অন্য জায়গায় দেখা যাচ্ছে ব্যাকআপ রাখা সম্ভব হয় না আমাদের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে, কিন্তু কয়জন আসলে। তো এই হিসেবে আমাদের কিন্তু আসলে ডাটা লস যাওয়ার পসিবিলিটি থাকে, কারণ আমি নিজে যেহেতু কাজ করেছি, তো দেখেছি যে কম্পিউটারের সাথে সম্পর্ক থাকার কারণে প্রায় একটা হার্ড ডিস্ক কিন্তু 2-3 বছরের পরে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে আমাদের ক্রাশ হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু আমাদের সাথে সবসময় হয়। তো এখানে অনেক সময় দেখা যাচ্ছে আমরা ওই ক্রাশ হওয়ার পরে সেই মুহূর্তে আমাদের মনে পড়ে যে ও আমাদের হয়তো হার্ড ডিস্কটা হয়তো আগে ব্যাড সিগন্যাল দিচ্ছে, মাঝে মাঝে কানেক্ট হচ্ছে হচ্ছে না, কিন্তু আমরা দেখা যাচ্ছে ওইভাবেই মানে কোনোভাবে দেখা যাচ্ছে ম্যানেজ করে চলতেছি, কিন্তু সেই কারণে অবহেলাই দেখা যাচ্ছে আমাদের কিন্তু ডাটাগুলো লস হয়ে যায়। তো সেই হিসেবে আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন, এটা আসলে এতদিন অনেকেই সার্ভিসটা দিচ্ছে, আমি যেহেতু আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করেছি দেখেছি, কিন্তু আসলে এত পাবলিকলি বা আসলে পাবলিশ করে এরকম দেওয়ার মতো প্রতিষ্ঠান বা আমরা করতে পারি বা
এরকম আমি আসলে সেরকম পাইনি, কিন্তু আপনারা যেহেতু কাজ করছেন এটা আসলে চমৎকার একটা উদ্যোগ। তো আপনারা কি কোনো পেইড টুলস ইউজ করেন না আসলে কিভাবে, একটু যদি একটু আইডিয়া দিতেন। আচ্ছা, আমাদের ডেটা রিকভারির আপনি ফর এক্সাম্পল আপনি ধরেন যে আপনার দেয়ালে একটা লোহা লাগাবেন, তার জন্য একটা হাতুড়ি দরকার, রাইট? একটা হাতুড়ি তো আপনার লাগবে। তো একটা হাতুড়ি তো একটা টুলস, রাইট? জি 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 এটা হাতুড়িটা টুলস, এটা আপনাকে পারচেজ করতে হবে, ঠিক জি আছে? এটা জি আপনাকে কিনতে হবে। সিমিলারলি তো ডাটা রিকভারির তো অনেক সেগমেন্টেশন আছে, অর্থাৎ ডেটা রিকভারির অনেকগুলো স্টেজ আছে। সব ধরনের ডাটা, এক এক ধরনের ডাটা রিকভারির সিচুয়েশন, মানে ডাটা লস এক একটা এক এক রকম, এবং রিকভারি প্রসিডিউরও ডিফারেন্ট হয়। ওকে, তো আমাদের যেহেতু আমরা প্রফেশনাল, আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা টুলস টেকনোলজি পেইড। ওকে, টুলস টেকনোলজি পেইড, মানে কোনো ফ্রি কোনো অপশন এখানে নাই। জি 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 মানে আমি যতটুকু জানতে পেরেছি। হ্যালো সাবি ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? শাই ভাই, শুনতে পাচ্ছি আমি, হ্যাঁ আপনি কন্টিনিউ করেন, যে শুনতে আমি পাচ্ছি। যতটুকু শুনেছি যে আমি আপনাদের মানে কয়েকজন টেকনিক্যালের সাথে কথা বলেছি এর আগে, এক্সপার্ট যারা আপনাদের যাতে সার্ভিস যারা দেন। সো আপনারা নাকি অনেক সময় দেখা যাচ্ছে বাইরের দেশেরও অনেক সময় হেল্প নেন, বা আপনাদের শুনছি যে কানেক্ট আছে এরকম কিছু। আপনার যদি একটু এরকম কি শুনেছি, আপনি কি এই বিষয়ে যদি কিছু বলেন। আচ্ছা, আপনার আসলে ডেটা রিকভারি সার্ভিসটা এমন একটা সার্ভিস, এখানে যে আমরা টুলস টেকনোলজিস বা আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলা, এগুলা তো বাংলাদেশে ডেভেলপ করা না। এগুলো দেশের বাইরে, বিভিন্ন দেশের টেকনোলজিস, বিভিন্ন সফটওয়্যার গুলা বিভিন্ন দেশের, হার্ডওয়্যার গুলা বিভিন্ন দেশের, মানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই বিভিন্ন দেশের। ওকে, বিভিন্ন দেশের ম্যানুফ্যাকচারার থেকে পৃথিবীর সহজ কথা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এনেই একটা ল্যাবকে ইকুইপ করা হয়, ডেটা রিকভারি জি ল্যাব। এবং আপনার দেশের বাইরের যে কমিউনিটি, অ্যাকচুয়ালি আপনার যে কোনো একটা সার্ভিস, আপনি যখন যে কোনো সার্ভিস যখন আপনি একদম আপ টু দা মার্ক আপনার দিতে হবে বা দেওয়ার চিন্তা ভাবনা আপনি করেন, আপনাকে অবশ্যই অবশ্যই আপনার সারা পৃথিবীর সাথেই নেটওয়ার্কিং রাখতে হবে। জি আপনি জি কমিউনিটির সাথে এঙ্গেজ থাকতেই হবে। এখন ধরেন ডেটা রিকভারিটা কিন্তু সবসময় এটা যে একার এক্সপার্টাইজ তা না, কিন্তু এটা কিন্তু একটা জি জি টিম টিম এক্সপার্টাইজের বিষয়ে চলে আসে। হ্যাঁ, ফর হুম হুম এক্সাম্পল হুম আমি আমার একটা স্কিল দিয়ে আমি একটা ডাটা রিকভারির প্রসেস করতেছি, স্কিলটার জন্য আমি একটা টুলস ইউজ করতেছি, যে টুলসটা অন্য কোনো দেশের, ফর এক্সাম্পল আমেরিকার একজনের ডেভেলপ করা, এবং দেখা গেছে যে আমি আরেকটা টুলস ইউজ করতেছি রাশিয়ান, সেটা আমি প্রসেস করতেছি, এবং একটা কেসের মধ্যে আমি একটা কমপ্লিকেশনের পড়লাম, যে কমপ্লিকেশনটার জন্য আমার হয়তো বা ফর এক্সাম্পল সার্বিয়ার একজন এক্সপার্টের সাথে আমার কমিউনিকেট করতে হলো যে এই কমপ্লিকেশনটা কিভাবে ওভারকাম করা যেতে পারে। তো জি জি সে তখন হয়তো হেল্প করছে। আবার এমন হয় যে হয়তোবা সেও কোনো ধরনের প্রবলেম ফেস করতে পারে, তখন হয়তোবা সে আমাকে নক করছে যে হুম বাংলাদেশের হুম শাহির কাছে এই জি ধরনের আমিও যেটা দেখছি যে আমরা যারা কাজ করি সবারই একটা কমিউনিটি আছে, সেটা হয়তো বা দেশের মধ্যে হোক আর দেশের বাইরে হোক। যেমন আমরা ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং করি, আমরা দেখো গুগলের জন্য কোনো আপডেট আসে তখন কিন্তু আমাদের যে কমিউনিটি আছে আমরা কিন্তু ডিসকাস করি যে আসলে এটা কিভাবে ফেস করা যায়। তো বুঝতে পারছি আপনারাও ঠিক একইভাবে মানে সারা দেশে ইন্টারন্যাশনাল যে আসলে যারা এক্সপার্ট আছে সবার সাথে একটা কানেকশন আপনাদের আছে, তাই তো? এক্স্যাক্টলি, এবং এটা তো জি জি আসলে মাস্ট, এটা ছাড়া আসলে আপনি আপ টু দা মার্ক সার্ভিস সম্ভব না। কমপ্লিকেশন অ্যারাইজ হবেই, অবস্টাকল থাকবেই যে কোনো জি সার্ভিসে, সেটা আমার হোক, আপনার হোক, আপনার যে কোনো ইন্ডাস্ট্রিতে। এটার জন্য জি ইট ইজ এ ম্যান্ডেটরি পার্ট টু কিপ দ্য কমিউনিটি। হ্যাঁ 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 জি জি আর আর যখন আমরা যখন ক্লায়েন্টের কাজ করি তখন আমাদের মেন উদ্দেশ্য থাকে যে কোনো মূল্যে আমরা ট্রাই করি যে আমাদের যে ক্লায়েন্টের যে কাজটা থাকে সেটা তুলে দেওয়ার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমাদের পারপাসে থাকে ক্লায়েন্টের প্রবলেমটা সলভ করে দেওয়া, এট জি এনি জি জি কস্ট, যে কোনো ভাবেই সেটা সলভ করে দেওয়া। হুম, হুম, জি সো আরেকটা বিষয় ভাইয়া, যেহেতু আপনারা সার্ভিসটা দিচ্ছেন, আসলে ডাটা কিন্তু আমাদের আসলে অনেক মূল্যবান একটা বিষয়। কারণ অনেকে দেখা যাচ্ছে যে তার সে চাচ্ছে যে আমারটা যদি একটু কমে হয়, সাপোজ সে হয়তো মনে করতে পারে আমি 1-2 হাজার টাকা খরচ করবো আমার ফোনের যে বা আমার মেমোরি কার্ড বা আমার পেন ড্রাইভের যে সমস্যাটা আসলে হয়ে গেছে বা যে ডাটাগুলো লস গেছে এটা যদি আমি রিকভারি করতে পারি। আবার একজনের মনে হচ্ছে আমি যদি 10,000-20,000 টাকাও যদি হয় বা তারও বেশি হয়, আমি কিন্তু আমার যে হার্ড ডিস্কের যে সমস্যা মানে যে ইনফরমেশনগুলো লস গেছে আমি সেটা রিকভারি করতে চাচ্ছি। তো এটি কিন্তু আসলে ডিপেন্ড করে। সো এখানে হয় কি, আমি যেটুকু বুঝি যে অনেকের মনে হয় যে এটা আসলে অনেক হাই প্রাইস হয়তো বা হয়ে যায়, আবার অনেকে মনে করতে পারে আমি এটার জন্য মূল্য দিতে আমি রাজি।
সো মূল্যটা যেটাই হোক বা একটা হাই যদি প্রাইসটা হয়, তারপরে দেখা যাচ্ছে আমার ইনফরমেশনটা বেশি গুরুত্বপূর্ণ। সো এই বিষয়ে যদি আপনাদের মানে সার্ভিস ফি বা আপনারা কি ধরনের একটু যদি আইডিয়া দিতেন আপনাদের প্রাইসটা নিয়ে, কারণ অনেকেই আসলে এই বিষয়টা যেহেতু নতুন কিন্তু ওইভাবে আসলে জানে না, তো আপনি যদি একটু বলতেন ক্লিয়ার করে। আচ্ছা, প্রাইসিং স্কিম সম্পর্কে যেটা, যেমন আমাদের একটা প্রিসেট প্রাইসিং আছে, আমরা কিছু প্রবলেমের স্টেজ ডিফাইন করে রাখছি যে এই স্টেজ এই ধরনের চার্জ, এই স্টেজ এই ধরনের চার্জ। ফর এক্সাম্পল যে এই লজিক্যাল ইস্যুস হলে 2500 টাকা থেকে স্টার্ট হয়, একটু মাইনর ইস্যুস হলে 5000 থেকে স্টার্ট হয়, যখন আবার সেটা মেকানিক্যাল ফেলার হয় 25000 থেকে স্টার্ট হয়। এরকম কিছু সেগমেন্টেশন আমরা করে রেখেছি, কিন্তু এটা কিন্তু মানে এটা জাস্ট একটা এস্টিমেটেড আইডিয়া যে এই ধরনের চার্জ হয় এই ধরনের প্রবলেমের জন্য। এখন একটা ইউজার কিন্তু এই প্রাইসটা দেখে নরমালি দেখা যায় যে একটা ইউজার কিন্তু আসলে বুঝতে পারে না সে কোন প্রাইসিং এর আন্ডারে তার কেসটা যায়। বিষয়টা হচ্ছে যে আপনি ধরেন একটা ফর এক্সাম্পল একটা নাটক বানাবেন, একটা নাটক যখন আপনি বানাবেন তখন আপনি ধরেন যে কথার কথা যে একটা নাটকের জন্য হয়তো বা তার প্রডিউসার 5 লাখ বললো যে আমি 5 লাখ টাকার মধ্যে নাটকটা বানাতে চাই। তো সে তার ওইভাবে ক্যামেরা সেট করে, ওইভাবে আর্টিস্ট তারা ওইভাবে অ্যারেঞ্জমেন্ট করে 5 লাখ টাকা বাজেটের মধ্যে একটা পারপাস মানে সে তার নাটকটা বানায়। আবার সে আরেকজন প্রডিউসার বলে আমি 2 লাখ টাকা খরচ করবো, তারা ওইভাবে অ্যারেঞ্জমেন্ট করে ওইভাবে হয়তো বা করে। কিন্তু ডাটা রিকভারি আমার একটা সার্ভিস, এখানে কিন্তু আপনি এসে বলতে পারবেন না যে ভাই আমার 10,000 টাকার ডাটা আমাকে 10,000 টাকার মধ্যে রিকভারি করে দেন, বা আরেকজন এসে বলতে পারবে না আমার ডাটার ভ্যালু নাই আমাকে 5,000 টাকার মধ্যে করে দেন, দেখেন করা যায় কিনা। আমাদের যে সার্ভিসটা এটা হলো যে এইটা সাডেনলি আপনার স্টোরেজ ডিভাইসে প্রবলেম হলো বা ডাটাটা লস হলো এবং এটা যে কমপ্লিকেশনটা কি সেটা আমরা অ্যানালাইসিস করে বের করি। এটার জন্য আসলে কি ধরনের টাইম দিতে হবে, এটার মধ্যে আসলে কি ধরনের ডিরেক্ট এক্সপেন্ডিচার আছে, তো এটার মধ্যে আসলে মানে প্রত্যেকটা অনেকগুলো মানে প্রত্যেকটা কেসে কাজ করার জন্য একটা ওভারহেড থাকে, এটার এক্সপেন্ডিচারটা কিরকম হবে, এই ধরনের বিষয়গুলো ক্যালকুলেশন করে তখন আমরা ক্লায়েন্টকে প্রাইসটা অফার করি। অর্থাৎ প্রসিডিউরটা হলো ক্লায়েন্টের যখন ডিভাইসটাতে সমস্যা হয় তখন ক্লায়েন্ট নরমালি বলে যে ভাই আমার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, তার কথা হলো আমার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, ডাটাতে অ্যাক্সেস করতে পারতেছি না। এই নষ্টর কিন্তু অনেক ধরন আছে। বা নরমালি বলেন যে ক্লায়েন্ট বললো যে আমার কথার কথা যে আমার জ্বর উঠছে, আসলে এটা কি ধরনের জ্বর, এটা কি টাইফয়েড জ্বর নাকি নরমাল জ্বর নাকি কোভিড এর কারণে জ্বর, এটা কিন্তু টেস্টের পরে বের হয়। সিমিলারলি একটা হার্ড ড্রাইভ যখন ইস্যু হয় বা স্টোরেজ ডিভাইস যখন ইস্যু হয় তখন আমরা যখন অ্যানালাইসিস করি তখন বের করি যে অ্যাকচুয়ালি কি কারণে সেটা নষ্ট বা ইনঅ্যাক্সেসিবল। এই নষ্টের কমপ্লেক্সিটিটার উপর বা এক্সটেন্ড অফ ড্যামেজের উপর ডিপেন্ড করে তখন প্রাইসটা নির্ণয় করে আমরা ক্লায়েন্ট জানাই যে এই ধরনের কস্ট আসবে। ফর এক্সাম্পল আমার অ্যানালাইসিস করে দেখা গেল ওই কেসটাতে 30,000 টাকা কস্ট হবে, ক্লায়েন্ট বললো আমার তো 10,000 টাকার ভ্যালুর ডাটা আছে, আমি কি করবো? তখন সেই ক্ষেত্রে তাকে সরি বলতে হয় যে কিছু তো করার নাই। আবার একজনের কোটি টাকার ডাটা আছে কিন্তু তার হার্ড ড্রাইভের ইস্যু দেখা গেল যে এমন একটা ইস্যু যেটা 20,000 টাকা রিকভারি সম্ভব, সেটার জন্য কিন্তু আমরা তার কাছ থেকে বলবো না যে 20 টাকা ডাটা 1 লাখ টাকা দেয়, তা কিন্তু আমরা ওই প্রবলেম ওয়াইজ তাকে 20,000 টাকা কিন্তু চার্জ করবো। তো প্রাইসিংটা এরকম হয়। তবে নরমালি আমাদের প্রাইসিং দেখা যায় একটা হার্ড ডিস্কের ক্ষেত্রে 2,500 টাকা থেকে শুরু হয়, সেটা 5,000, 10,000, 20,000, 30,000, তাহলে 50,000 মিনিমাম সমস্যা প্রায় 500 1000 টাকা না কত মিনিমাম যদি কোনো সমস্যা হয়? 2,500 টাকা। তবে মেমোরি কার্ডের ক্ষেত্রে মিনিমাম 1,000 টাকা থেকে স্টার্ট হয়, তবে নরমালি হার্ড ডিস্কের জন্য 2,500 টাকা থেকে স্টার্ট হয় আমাদের সার্ভিস। এছাড়া রেড বা সার্ভার এগুলো বা ডিভিআর সিসিটিভি যে সার্ভিস গুলো ওইগুলো আরো এক্সপেন্সিভ হয়। জি জি জি। সো একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে ধরেন আমার হার্ড ডিস্কটা আমি যে কোনো ভাবে বললাম যে ক্রাশ হয়েছে বা আমার পেন ড্রাইভটা আসলে আর কাজ করছে না, এমন আমার ডাটাটা মাত্র লস গিয়েছে, তো এই সময় আমার কি করা উচিত প্রাথমিক অবস্থায়? আপনি কি সাজেস্ট করবেন যে প্রাথমিক অবস্থায় যে এক্সপার্ট হিসেবে যে প্রথমে আমার কি করা উচিত? সাথে সাথে আমি নিজেই ট্রাই করব, নিজেই খুলবো টুলবো পানিতে মুছবো টুছবো, না কি করা উচিত আপনি যদি একটু বলেন। আপনি যখনই ডাটা লস হবে প্রথমেই আপনি সেটা ডিসকানেক্ট করবেন। আপনি যদি সেটা পেন ড্রাইভ হয় বা পোর্টেবল হার্ড ডিস্ক হয় আপনি ইউএসবি পোর্ট থেকে এটা খুলে ফেলবেন। যদি সেটা আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ হয় তখন আপনি পাওয়ারটা অফ করে দিবেন, আপনি সেটা স্টার্ট করবেন না। যদি ডাটা লস হয় নোটিস করেন, যদি সার্ভার হয় আপনি অফ করে দিবেন, ওটাকে আর রান হতে দিবেন না। সিসিটিভি ডিভিআর এর যে ডাটা লস হয় তখন আপনি স্টপ করেন। যে কোনো ডিজিটাল স্টোরেজের থেকে আপনি ডাটা লস হোক আপনি এটা যেভাবে আছে ঠিক ওভাবে আপনি রেখে দিবেন। এটা হলো আপনার প্রথম কাজ। আপনি প্যানিক হওয়া যাবে না। দেখা যায় যেটা হয় আর ইউজাররা সাধারণত সেটা মানে তারা একটা অস্থির অবস্থায় চলে আসে যে তারা কি করবে।
ডাটা লস হয়েছে, তারা কি থেকে কি করবে মানে বুঝতে পারে না। কি থেকে কি করবে থেকেই দেখা যায় যে তার মানে অস্থিরতার কারণে দেখা যায় সে উল্টাপাল্টা হয়তো বা ঘাটাঘাটি করে, সেই ক্ষেত্রে দেখা যায় কমপ্লিকেশন ইনক্রিজ করে, অনেক সময় দেখা যায় কেসি একদম নষ্ট হয়ে যায়। ফার্স্ট থিং ইজ আপনাকে স্টপ করতে হবে। আপনারা জিনিস জিজ্ঞেস করছেন মুছবো কিনা পরিষ্কার করবো কিনা, আপনি ডাটাটা কিভাবে লস হয়েছে আপনি নলেজে আছেন, মানে আগে মাথা চিন্তা করবেন যে আসলে কিভাবে ডাটা লস হলো, এটা কি জি লজিক্যালি লস হলো নাকি ফিজিক্যালি লস হলো। ওকে, যদি জি লজিক্যালি লস হয়, আপনার যদি বেসিক কিছু আইডিয়া থাকে আপনি হয়তো বা নিজে চেষ্টা করতে পারেন, সফটওয়্যারের হেল্প নিতে পারেন। বাট যখন এটা ফিজিক্যাল ইস্যু হবে তখন কোনোভাবেই আপনি ট্রাই করবেন না, কারণ যখন এটা ফিজিক্যাল ইস্যু হয় ইট ইজ ভেরি সেন্সিটিভ একটা ডিভাইস। এটাকে আপনি যত ঘাটবেন তত খারাপ হবে। আপনি নর্মালি আমি বলি, আপনার ধরেন একটা হার্ড ড্রাইভ ফর এক্সাম্পল আপনার স্লো হয়ে গেছে, ফর এক্সাম্পল সে স্লো পারফর্ম করতেছে, খুব স্লো, এতটাই জি স্লো যে আপনি একটা 5 মেগাবাইট ফাইলকে কপি দিলে সেটা দেখা গেছে যে 6 ঘন্টা 7 সময় দেখাচ্ছে কপি হবে, কিন্তু একটা পর্যায়ে সে কিন্তু কপিটা কমপ্লিট হয় না, কপিটা সে স্টপ হয়ে যায়। তো আপনি কিন্তু কপির চেষ্টা করে যাচ্ছেন, এটাও করা উচিত না, কারণ সে এটা কিন্তু একটা ফিজিক্যাল ড্যামেজের সিমটম। সে জি ফিজিক্যাল ড্যামেজ এবং ইট ইজ এ ডাইং হার্ড ড্রাইভ, মানে সে মারা যাচ্ছে। এবং এখনো সে পুরোপুরি মারা মারা যায় না, এখনো সেন্স আছে, কিন্তু এভাবে যদি আপনি কন্টিনিউ ট্রাই করতে থাকেন এটা একটা পর্যায়ে পুরোপুরি মারা যাবে, তখন হুম হুম কমপ্লিকেশন আরো বেশি হবে। সো জি আপনার তখনই ওইটাকে স্টপ করা উচিত, একজন এক্সপার্টের সাথে আপনার কনসাল্ট করা উচিত, এবং জি ওই জি ডিভাইসটা নিয়ে প্রয়োজনে আপনি তাদেরকে দিয়ে অ্যানালাইসিস করাতে পারেন। যেমন আমাদের কাছে যদি অ্যানালাইসিস করতে নিয়ে আসেন, আমরা নর্মালি একটা অ্যানালাইসিসের জন্য একটা স্টোরেজ ডিভাইসের জন্য 400 টাকা চার্জ করি। হুম হুম এটা হলো আমরা নর্মালি চার্জ করি। আবার অনেক সময় শুধুমাত্র দেখা যায় অ্যানালাইসিস করার জন্য যে আপনার প্রবলেমটা কি এটা ফাইন্ড আউট করার জন্য, তাই তো? এক্স্যাক্টলি প্রবলেমটা কি, এটার জন্য কি ধরনের একটা চার্জ আসবে, কি ধরনের সময় লাগবে, এই ডিটেলসটা জানানোর জন্য আমরা অ্যানালাইসিসটা করে থাকি। মানে এটাই আর প্রপার সারা। জি জি, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের সাথে অনেকেই দেখছেন তো ডাটা রিকভারি নিয়ে বা আপনার কোনো পেন ড্রাইভ, মেমোরি কার্ড বা দেখাচ্ছে যে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের কোনো হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায় এটা নিয়ে বা নষ্ট হয়েছে বা খারাপ অবস্থা আছে এটা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে। আর হচ্ছে যে আমরা কমেন্ট কিছু নিব যেহেতু আমাদের অনেকেই কমেন্ট করছেন। তো সাহেব ভাই আমরা হচ্ছে একটা কমেন্ট আসছে এখানে, সেটি হচ্ছে যে আহ, এখানে বলছে, আমরা একটু শো করি কমেন্টটা। সেটা হচ্ছে লাইভ সেশনটির জন্য অপেক্ষায় ছিলাম। আমার একটি প্রশ্ন আছে, ল্যাপটপের হার্ড ডিস্ক খুলে সেটাই এসএসডি লাগিয়েছিলাম, পরবর্তীতে সেই হার্ড ডিস্ক পোর্টেবল হার্ড ডিস্ক হিসেবে ব্যবহার করতাম। কয়েকদিন আগে আমি হঠাৎ করে দেখি যে হার্ড ডিস্কটি ব্যবহার করতে গিয়ে সেটা এক্সেস করতে পারছি না। হার্ড ডিস্কের ভেতরে শব্দ করে, এমনই এমনি ড্রাইভ শো করলেও সেগুলোতে প্রবেশ করা যাচ্ছে না। হার্ড ডিস্কের ডাটাগুলো আমার জরুরি প্রয়োজন। এই হার্ড ডিস্কটা কি রিকভারি করা যাবে? শাহি ভাই যদি একটু বলতেন। হ্যাঁ আচ্ছা, এই যে মেসেজটা, আপনাকে ধন্যবাদ যে মিস্টার সবুজ মিয়া। একটু আগেই বলছিলাম যে একটা হার্ড ড্রাইভ সাপোজ ফর এক্সাম্পল স্লো পারফর্ম করতেছে, আপনি একটা ডেটা কপি দিয়েছেন, সেটা অনেক সময় নিচ্ছে কিন্তু কপি হচ্ছে না। সো আপনার হার্ড ড্রাইভটার সিম্পটমটা অনেকটাই এই ইস্যুর সাথে কাছাকাছি। আপনি একটা কথা বলেছেন যে ড্রাইভটা যখন কানেক্ট করেন ইউএসবি তে তখন সেটাকে ড্রাইভটা দেখতে পাচ্ছেন। ওকে, যে ড্রাইভ গুলো শো করলেও সেগুলোতে প্রবেশ করা যাচ্ছে না, অর্থাৎ এটা একটা সময় স্লো ছিল, উইথিন এ ভেরি শর্ট টাইম সে ড্রাইভ গুলো ইনএক্সেসিবল হয়ে গেছে, এবং একটা পর্যায়ে সে ড্রাইভ গুলো দেখা হয়তো বা যাবে না যদি বারবার আপনি কানেক্ট করেন। তবে টেনশনের কিছু নাই, এই ধরনের কেস থেকে ডেটা রিকভারি সম্ভব। এটা একটা ফিজিক্যাল ড্যামেজের সিমটম। এবং আরো একটা বিষয় হলো এখানে একটা ক্লিকিং নয়েজ করতেছে। ক্লিকিং নয়েজ ইজ এ ব্যাড সাইন, কিন্তু আপনার যখনই ক্লিকিং নয়েজ হয় তখন কোনোভাবেই সেটাকে পাওয়ার কানেক্ট করা উচিত না, সেটা খুলে ফেলা উচিত। আর ক্লিকিং নয়েজটার মূল কারণ হলো এটা মেকানিক্যাল বা ইন্টারনাল কোনো কম্পোনেন্ট থেকে ক্লিকিং নয়েজটা সাধারণত হয়। এটা অনেক সময় ভিতরে এইচডি এর অ্যাসেম্বলির সাথে কমিউনিকেশনের অসুবিধা হলেও এই নয়েজটা করতে পারে। ফিজিক্যাল পার্টে যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে নয়েজটা হতে পারে। হোয়াট এভার দ্য রিজন ইজ, আপনার এখন যেটা করা উচিত আপনি এটাকে ডিসকানেক্ট করে রাখবেন, সরাসরি প্রফেশনালের কাছে চলে আসবেন অ্যানালাইসিসের জন্য। প্রফেশনাল অ্যানালাইসিস করে ফার্দার আপনাকে গাইড করবে যে কি করা উচিত বা কি করা যেতে পারে ডেটা রিকভারি করার জন্য। হুম হুম তার আশা মানে করি তারা এরকম সমস্যা হলে আপনাদের সাথে যোগাযোগ করা যেতে পারে, তাই তো? হার্ড ডিস্কের যদি এরকম অবশ্যই সমস্যা হয়। অবশ্যই আপনাকে একটা কথা বলি, আমাদের ডেটা রিকভারি সার্ভিসের যে উৎপত্তি, যেটা স্বাভাবিক ভাষায়
স্বাভাবিক চিন্তা ভাবনায় অসম্ভব মনে হয়, সেটাকে ওই ধরনের কন্ডিশন থেকে ডেটা রিট্রাইভ করাটাই কিন্তু আমাদের আলটিমেট গোল। এবং ডাটা রিকভারি স্টেশনের যে বাংলাদেশে যে ডাটা রিকভারি স্টেশনের সৃষ্টি, সেটার আলটিমেট গোল হলো নষ্ট, নন ফাংশনাল বা প্রবলেমেটিক হার্ড ডিস্ক থেকে ডাটা রিকভারি করাটা। এই লক্ষ্য নিয়ে কিন্তু ডাটা রিকভারি স্টেশনের জন্ম বাংলাদেশে। তো এগুলো জি থেকে জি রিকভারি করাটা টেনশনের কিছু নেই। জি আসলে আমরা এই তথ্য প্রযুক্তির যুগে আসলে ডাটাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আসলে আমরা ছাড়া যারা ইউজ করি, আমরা মোবাইল ফোন বা পেন ড্রাইভ যারা ইউজ করি সবাই আমরা কিন্তু এটা বুঝি। আর কম্পিউটার হার্ড ডিস্ক যাদের আছে তারা তো আরো বেশি দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা আসলে বেশি ফেস করে। তো আমরা আরো কিছু প্রশ্ন নিব, যদি পেন ড্রাইভ, মেমোরি কার্ড বা হচ্ছে কম্পিউটারের হার্ড ডিস্কে যদি কোনো প্রবলেম হয়, এই জাতীয় কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। কারণ আসলে আমাদের সাথে যেহেতু আমাদের হচ্ছে শাহি ভাই আছে, একজন ডাটা রিকভারি এক্সপার্ট। সো ওনার সাথে আমরা সাজেস্ট করতে পারি, ওনার সাজেশন আমরা নিতে পারি। সো আমাদের হচ্ছে জসিম আহমেদ ভাই প্রশ্ন করেছেন, আমরা আরেকটা প্রশ্ন নিই শাহি ভাই। সেটা হচ্ছে my hard disk is not working. I am able to going inside of every device, every folder, but whenever I am trying to copy or playing something is not working, talking unlimited time. So ভাই যদি এই বিষয়টা একটু যদি বলতেন। আমি কিন্তু এই মাত্র যে অ্যান্সারটা দিলাম এটার মতোই, এবং তার আগে যে আমি স্টেটমেন্টটা দিয়েছি স্লো হার্ড ড্রাইভ, এক্স্যাক্টলি সেম। মানে ওনার কথাটা কিন্তু তাই, যে হার্ড ড্রাইভটা কাজ করতেছে না ঠিকভাবে। প্রত্যেকটা ড্রাইভে ঢুকতে পারতেছি, প্রত্যেকটা ফোল্ডারে ঢুকতে পারতেছি, কিন্তু যখনই আমি কপি করতে চাচ্ছি বা প্লে করতে চাচ্ছি তখন এটা আর কাজ করছে না। টেকিং জি আনলিমিটেড টাইম, যেটা বললাম 6-7 ঘন্টা বা একটা আনলিমিটেড টাইম, যেটা অ্যাকচুয়ালি কমপ্লিট হচ্ছে না, কিন্তু জাস্ট একটা মেসেজই দেখাচ্ছে হচ্ছে হচ্ছে, আলটিমেটলি এট দ্য এন্ড ইট ইজ নট হ্যাপনিং। সো জসিম আহমেদ ভাই, চিন্তার কিছু নাই, এই ধরনের কেস থেকে ডেটা রিকভারি করা যায়। আপনার যেটা করতে হবে, আপনি এটা খুলে রাখবেন, এই অবস্থায় স্টপ রাখবেন, এই অবস্থায় স্টপ প্রফেশনালের কাছে নিয়ে আসলে এটা রিকভারি সম্ভব। জি 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 তাহলে চমৎকার জসিম ভাই, আপনারা একটু কথা বলতে পারেন। আরেকটা বিষয় ভাই, আমাদের মনে হয় যে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য মনে হয় যে আমরা, আপনারা যেহেতু হচ্ছে টেকনিক্যাল যে হচ্ছে যে প্রবলেম সলভিং যে হচ্ছে বিষয়টা আছে, আপনারা টেস্ট করছেন যে এটা কি অবস্থা, কনসালটেন্ট ফার্স্ট মানে স্টেজে যেটা দিচ্ছেন, এটার সাথে আমার মনে হয় যে আপনাদের সাথে মনে হয় পেজে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে মনে একজনের একটু ডিসকাস করলে মনে একটু ভালো হয়, তাই না? সার্ভিসটা দেখা যাচ্ছে আপনার যারা যারা ক্লায়েন্ট আছে তারা দেখা যাচ্ছে জানতে পারবে যে আসলে তার এটা পসিবল কিনা। যেহেতু আমরা প্রাথমিকভাবে একটা টেস্ট করছেন, তার আগেও দেখা যাচ্ছে যে আপনাদের সাথে হয়তো কথা বলে নিতে পারে ফোনে, মোবাইল ফোনে বা অফিসে এসে, তাই তো? এক্স্যাক্টলি। আমাদের হ্যাঁ। আমাদের 2টা ফোন নাম্বার দেয়াই আছে কাস্টমার কোয়ারিকে ফুলফিল করার জন্য, এবং যেটার নাম্বারগুলা আমাদের পেজে আছে। তারপর যদি মুখে বলি 01758377110 এবং 01758377114। এই জি যে জি দুইটা বিষয়, এই যে দুইটা নাম্বার, এই দুইটা নাম্বার আপনি অফিস টাইমে 11টা থেকে 6টা এই সময়ের মধ্যে আপনি ফোন করলে যে কোনো কোয়ারি থাকবে, এই কোয়ারি গুলোর অ্যান্সার পাবেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, যদি একদম ডিটেইলসে কথা বলতে যান, যে টেকনিক্যাল অনেক বিষয় থাকে, যারা ফোনে জি কথা বলে তারা কিন্তু ফুল ডিটেইলস আপনাকে দিবে না, কারণ তারা কিন্তু ফুল ডেটা রিকভারি এক্সপার্ট না, তারা কাস্টমার জি জি সার্ভিস জি এক্সিকিউটিভ, বা তারা একটা মিনিমাম টেকনিক্যাল নলেজ নিয়ে আপনাকে ফোনে সাপোর্টটা দেয়। এখন জি আমাদের জি দেখা যাবে ডিটেইলস যদি জানার থাকে, তখন অবশ্যই আমরা প্রেফার করি, অ্যাডভাইস করি যেহেতু জি অফিসে জি জি ফিজিক্যালি এসে কথা বলার জন্য। হ্যাঁ হ্যাঁ। যেহেতু টেকনিক্যাল বিষয়, তাই এটা না কেন ভাইয়া, করি এটা দেখেন, আসলে টেকনিক্যাল বিষয়। এক্স্যাক্টলি, যেটা টেকনিক্যাল বিষয়। আরো একটা বিষয়, তারপরে অনেক ইউজাররা বা ফোন যারা করেন তারা একটু দেখা যায় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ধরে কথা বলতে চাচ্ছেন, আমাদের এক্সিকিউটিভরা কিন্তু সেটা ফুলফিল করার চেষ্টা করছে। বাট যদি সে এক্সপার্টকে খুঁজে না, আমি সরাসরি এক্সপার্টের সাথে কথা বলবো, এরকম ধরনের প্রতিদিন 5-7, অ্যাটলিস্ট 5 থেকে 7 জন কোয়ারি করে আমি সরাসরি এক্সপার্টের সাথে কথা বলতে চাই। এখন এক্সপার্ট কিন্তু সরাসরি ফোনে কথা বলতে পারে না, কেননা সে কিন্তু ল্যাবে বিজি থাকে। সে যদি জি জি ফোনে কথা রাইট। বলতে যায়, তার সাথে ল্যাব ওয়ার্কটা একটা ইন্টারাপশন ঘটে, তার জন্য হয়তো বা সে এই কাজটা করতে পারে না, এর জন্য অ্যাডভাইস করা ফিজিক্যালি এসে কথা বলার জন্য। জি 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 আরো একজন আহ, বলছেন আরিফ রহমান। হ্যাঁ বলেন, আলী জি আলী ভাই বলেন। আরিফ ভাই, আরিফ রহমান বলেছেন, সেটা হচ্ছে দয়া করে হার্ড ডিস্ক ক্লিন ল্যাবের বাইরে হার্ড ডিস্ক খুলে ফেলার জটিলতা সম্পর্কে বলবেন কি? ওকে, আচ্ছা, এই ক্লিন ল্যাবের বিষয়টা কি দেখেন, আপনার হার্ড ডিস্কে যদি কোনো মেকানিক্যাল ফেলার হয়, আপনি যখন হার্ড ড্রাইভটার টপ কভারটা খোলার প্রয়োজন হয়, ভিতরে যে এইচএস এ থাকে, হেডস্ট্যাক অ্যাসেম্বলি বা মোটর থাকে বা প্লেটার থাকে বা হেডের সাথে এমপ্লিফায়ার থাকে বা এটসেট্রা, যে ইন্টারনাল যে মেকানিক্যাল যে পার্টটা, এই পার্টটা যদি ডেটা রিকভারি পারপাসে খোলার প্রয়োজন হয়,
এটা অবশ্যই আপনি আপনার ঘরে খুলবেন না, ঘরে খোলা যাবে না, নর্মাল কোনো এনভায়রনমেন্টে খোলা যাবে না। এটাকে একটা স্পেশালাইজড কন্ট্রোলড এনভায়রনমেন্টে খুলতে হয়, যে এনভায়রনমেন্টটাকে বলা হয় ক্লাস 100 ক্লিন ফ্যাসিলিটি। ওকে, ক্লাস জি 100 ক্লিন ফ্যাসিলিটি, এটার বিস্তারিত আপনি যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। ক্লাস 100 ক্লিন ফ্যাসিলিটি ফর ডেটা রিকভারি, এরকম রিলেটেড রেখে সার্চ দিলে পাবেন। আপনি খেয়াল করবেন যে আমরা ক্লাস 100 ক্লিন ফ্যাসিলিটি ছাড়া আপনি মেকানিক্যাল ওয়ার্ক করতে পারবেন না, এটা নিষিদ্ধ। এবং এটা আপনারা আমাদের অডিয়েন্সটা খেয়াল করবেন যে বাংলাদেশে একমাত্র আমরা এটা কিন্তু দেখাই, আমাদের যে আছে সেটা শুধু বলি না, আমরা দেখাই ভিডিওর মাধ্যমে, ছবির মাধ্যমে, আমাদের বিভিন্ন সময়, যে এই দেখেন দিস ইজ দ্য ক্লাস 100 ক্লিক ফ্যাসিলিটি। ওকে, এটা হয়তো বা অনেক অডিয়েন্সরা বুঝেন না, কিন্তু এখন যখন আপনার হার্ড ডিস্কে প্ল্যাটার লেভেলে খুলে কোনো ডাটা রিকভারি কাজ করতে হবে তখন অবশ্যই এটার মধ্যে খুলতে হবে। এখন দেখা যায় আমাদের বাংলাদেশে ইট ইজ আনফরচুনেটলি হয়, জ্ঞানের অভাবে হয়, নর্মাল কম্পিউটার রিপেয়ার শপে কিন্তু ক্লাস 100 ক্লিন ফ্যাসিলিটি থাকে না, থাকার কথা না, কারণ এটা তো ডেটা রিকভারি পারপাসে ইউজ হচ্ছে। ওকে, ইট ইজ জি এক্সপেন্সিভ সেটআপ। সো আপনার যখন আপনি কম্পিউটার রিপেয়ার শপ থেকে, অনেক সময় দেখা যায় যাদের হয়তো জ্ঞান নাই তারা এমনি খুলে টুলে দেখে দেখে যে কি অবস্থা, তখন আলটিমেটলি হয় কি হয়, খুলে ফেলে কিন্তু সেই ইউজারকে বলতেছে আমরা রিকভারি করতে পারতেছি না, ফেরত নিয়ে যান। কিন্তু যখন ইউজার সরাসরি আমাদের তখন ডাটা রিকভারি স্টেশনেও আসে, তখন দেখা যায় আমরা অনেক ক্ষেত্রেই তাকে আর হেল্প করতে পারি না, কারণ ততক্ষণে আপনি রুগীটা মেরে ফেলছেন। আমি যে সহজ কথায় বলি, so class 100 clean facility is the mandatory facility of any data recovery organization in the world। মানে ডাটা, আপনি ধরেন যে আপনি বলেন আমি ভাত খাবো, ভাত কি জিনিস, ভাতের র মেটেরিয়ালস কি, চাল, চাল ছাড়া ভাত হয় না। ঠিক তেমনি যে কোনো ডাটা রিকভারি প্রতিষ্ঠানের একটা ম্যান্ডেটরি ফ্যাসিলিটি হলো the organization must have class 100 clean facility, otherwise it is not a data recovery organization, otherwise এটা হলো একটা সাইনবোর্ড। ওটা প্রফেশনাল ভাবে আসলে সেইভাবে হইলো না, প্রপার ভাবে হবে না, তাই তো? এক্স্যাক্টলি। আপনার ধরেন হুম, একটা হসপিটালে ওটি থাকে, অপারেশন থিয়েটার, যেখানে জি পেশেন্টের জি জি, অপারেশন একটা ওটি এনভায়রনমেন্ট করা হয়। আছে তাই না? হ্যাঁ, এটা একটা স্পেশালাইজড এনভায়রনমেন্ট, ক্লাস 100 ক্লিন ফ্যাসিলিটি। এটা ছাড়া ডাটা রিকভারি অর্গানাইজেশন ফুলফিল হয় না। আপনি পৃথিবীর যে জি কোনো ডাটা রিকভারি প্রতিষ্ঠান সিক করবেন যে ডাটা রিকভারি প্রতিষ্ঠানের ইকুইপমেন্ট বা ফ্যাসিলিটিস এর মধ্যে কি কি ধরনের ফ্যাসিলিটিস থাকতে হয়, তাহলেই একটা জি ডাটা রিকভারি অর্গানাইজেশন হয়। এটার একটা ম্যান্ডেটরি ফ্যাসিলিটি হলো ক্লাস 100 ফ্যাসিলিটি। তো জি আহ, এটা হলো, হ্যাঁ, এটাই আমরা বলি যে বাংলাদেশের একমাত্র ফুল ফ্যাসিলিটি ল্যাব বেসড ডেটা রিকভারি ইন ডেটা রিকভারি স্টেশন। জি আর কি আরো কিছু একটা জানার প্রশ্ন আছে হচ্ছে যে, ডেটা রিকভারি ক্লিন ল্যাব সম্পর্কে? হ্যাঁ জি ভাই, আরেকজন প্রশ্ন করেছে, সেটা হচ্ছে একটা মেমোরি কার্ড হয়তো বা মেমোরি মাঝে মাঝে পায় আবার মাঝে মাঝে পায় না, এই ধরনের সমস্যা কিন্তু মেমোরি কার্ড বা পেন ড্রাইভ নিয়ে যারা ইউজ করে এদের কিন্তু আসলে এটা কিন্তু অ্যাভেলেবেল একটা প্রবলেম। তো মেমোরি দেখা যাচ্ছে মাঝে মাঝে পাচ্ছে মাঝে মাঝে পায় না, এই মুহূর্তে আমাদের কি করা উচিত বা কিভাবে সলভ করা সম্ভব কিনা যদি একটু বলেন। আচ্ছা, মেমোরি কার্ডের যদি মাঝে মাঝে পায় মাঝে মাঝে পায় না, তার অবশ্যই স্টেবিলিটি ইস্যু আছে। এবং স্টেবিলিটি ইস্যু এমন হতে পারে তার ভিতরে হয়তো ব্যাড সেক্টর ডেভেলপ করেছে, এবং সেটা হতে পারে ফার্স্ট সেক্টর, অর্থাৎ মাস্টার বুট রেকর্ড ফার্স্ট সেক্টরের দিকে তার যে ব্যাড সেক্টর থাকে সে হয়তো বা পাবে পাবে না, এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। ওকে, এবং সে এখন পাচ্ছে পাচ্ছে না, পাচ্ছে পাচ্ছে না, একটা সময় একদমই হয়তো সে পাবে না। তো এই ধরনের ক্ষেত্রে যেই সলিউশনটা হয় সেটা হলো আপনার, এটাকে একটা ইমেজিং মেথড আছে। মেমোরি কার্ডের রিকভারি মেথড হলো মূলত যখন ফিজিক্যাল ড্যামেজ হয় দুইটা মেথড, একটা হলো ইমেজিং মেথড বা ক্লোনিং মেথড। এটা আমরা চেষ্টা করি যে ক্লোন করা যায় কিনা, অর্থাৎ মিরর একটা কপি ক্রিয়েট করার চেষ্টা করি, যদি মিরর কপি ক্রিয়েট করা যায় তাহলে এইভাবে প্রবলেম সলভ হয়। আরেকটা মেথড আছে, সেটাকে বলে যদি সেটা চিপ বেসড হয় সেটা হলো আপনার চিপ অফ ডেটা রিকভারি। আবার যদি মাইক্রো এসডি কার্ড বা এসডি কার্ড বা মাইক্রো এসডি কার্ডের ক্ষেত্রে যেটা কনসেপ্ট আছে সেটাকে বলে মনোলিথিক ডাটা রিকভারি। এই ধরনের লেভেলে যদি আবার সার্ভিস দিতে হয়, সেটা আবার এখন পর্যন্ত টিল ডেট বাংলাদেশে এখনো ওই লেভেলের সার্ভিসটা মেমোরি কার্ডের জন্য অ্যাভেলেবেল হয় নাই, কিন্তু দেশের বাইরে সম্ভব হয়, আমরা গাইড করতে পারবো। তবে যদি পায়নার বিষয় থাকে সেক্ষেত্রে আমরা আশা করি যে হয়তো ইমেজিং বা মিররিং টেকনোলজির মাধ্যমে হয়তো এটা রিকভারি সম্ভব। আপনি যদি জি ফিজিক্যালি আমাদের কাছে পাঠানোর ব্যবস্থা করতে পারেন তরিকুল ইসলাম করিম ভাই, তাহলে হয়তো হেল্প করতে পারবো।
উম, জি, ধন্যবাদ। সেটি হচ্ছে যে আমরা যেহেতু ডাটাটা নিয়ে বা ডাটা রিকভারি নিয়ে অনেকেরই আসলে কিছু ভুল ধারণা আছে। এতদিন আমিও অনেক ইনফরমেশন হয়তো বা জানতাম না, আপনার সাথে আপনার কাছ থেকে অনেক কিছু, অনেক মূল্যবান বিষয় আমি জানতে পারলাম যে ডাটা রিকভারি কি কি পার্ট আছে বা কিভাবে করা যায়, বা আসলে এটার যে একটা এনভায়রনমেন্টও আসলে অনেক জরুরি, এই বিষয়টা দেখা যাচ্ছে আমারও এভাবে জানা ছিল না। সো ধন্যবাদ শাহি ভাই। সো আমরা আরেকটা প্রশ্ন নিব, সেটি হচ্ছে যে এখানে জিলানি খান বলেছেন যে আমার ল্যাপটপে উইন্ডোজ নিচ্ছিল না, উইন্ডোজ দেওয়ার জন্য ড্রাইভ গুলো 3-4 বার ফরম্যাট করেছি, তাও হয় নাই, পরে এসএসডি লাগিয়েছি। এখন সেটা কি ডাটা রিকভারি করা সম্ভব? ওকে, আপনার এটা যদি এক্সপ্লেন করতে চাই একটু সময় বেশি লাগবে। প্রথম কথা হলো, যদি আপনার ডেটার প্রয়োজনীয়তা ছিল, এরকম বিষয় ছিল, তাহলে আপনি কেন ফরম্যাট করার চেষ্টা করলেন? এটা উচিত হয় নাই। ওকে, যাই হোক, যেহেতু করে ফেলছেন, এখন রিকভারি করা যাবে কিনা, যেহেতু আপনার ফরম্যাট করার পর্যন্ত সেট আপ হচ্ছে না, তার মানে হলো হার্ড ড্রাইভে কোনো ধরনের হয়তো বা ব্যাড সেক্টর ডেভেলপ করেছে, বা এই হয়তো বা এইচএসএ উইক হয়ে গেছে, যেটা দিয়ে রিড রাইট হয়, সেই কারণে হয়তো বা আপনার অপারেটিং সিস্টেমটা উইন্ডোজ ছিল না। ওকে, তো এই ক্ষেত্রে আপনি ফরম্যাট যে করেছেন, ফরম্যাটের বিভিন্ন ধরন আছে। আমি একটু শর্ট করে বলি, এটা লম্বা একটা বিষয়, তাও শর্ট করে বলি। ফরম্যাট মূলত দুই রকম, একটা হলো হাই লেভেল ফরম্যাট, একটা হলো লো লেভেল ফরম্যাট। আপনি কি ধরনের ফরম্যাট করেছেন সেটা এখানে উল্লেখ নাই, তবে আমি নর্মালি ধরে নিচ্ছি আপনি উইন্ডোজের রাইট ক্লিক করে যে ফরম্যাট অপশন বা উইন্ডোজ সেটআপ করার সময় যে ফরম্যাট অপশনটা আসে সেটাতে ক্লিক করেছেন, তখন সেটা কুইক ফরম্যাট হয়। এক নাম্বার টু, আপনি কুইক ফরম্যাট যদি টিক অপশনটা উঠিয়ে দেন, সেই ক্ষেত্রে ফুল ফরম্যাট হয়। এখন আর নর্মালি আর একটা লো লেভেল ফরম্যাট থার্ড পার্টি ইউটিলিটির মাধ্যমে লো লেভেল ফরম্যাট হয়। যদি লো লেভেল ফরম্যাট হয় সেই ক্ষেত্রে রিকভারি করা যায় না। এখন নর্মালি যদি আপনি আপনার উইন্ডোজের সেট আপ করার সময় যে ফরম্যাটের অপশনটা আসে, সেটা দিয়ে যদি ফরম্যাট করেন, এবং ফরম্যাটটা আসলে কি করেছেন, শুধুই সি ড্রাইভ করেছেন নাকি অন্যান্য ড্রাইভ গুলো আপনি ফরম্যাট করেছেন, এটাও কিন্তু একটা কোয়েশ্চেন। ওকে, তবে আমি কমপ্লিকেশন, আসলে প্রশ্নের পর প্রশ্ন আসবে, কমপ্লিকেশন ক্রিয়েট হবে। আমি সহজ করে বলি, যদি সিম্পল ফরম্যাট হয়, 3-4 বার হোক, সেটা 10 বার হোক, 20 বার হোক, তখন রিকভার করা যায়, যতক্ষণ পর্যন্ত না আপনি নতুন ডাটা দিয়ে ওভাররাইট না করেন। তবে যদি ফরম্যাট না করা হইতো তাহলে হয়তো আরেকটু ইজি হতো। আমি জি, ফরম্যাটের জি। একটা ক্লিয়ার করি, আপনি যদি 50 বার ফরম্যাট করেন একটা ড্রাইভ, কুইক ফরম্যাট, আপনি তাও ডাটা রিকভারি করতে পারবেন, নট এন ইস্যু। কন্ডিশন হলো আপনি নতুন করে ডাটা রাখবেন না, অর্থাৎ নতুন ডাটা দিয়ে যতক্ষণ পর্যন্ত না ওভার রাইট হবে স্পেসিফিক এরিয়াটা, ততক্ষণ হুম। পর্যন্ত ডেটাগুলো রিকভারি সম্ভব। মানে তবে একটা আমি, বিষয়, জি জি বলেন। ফরম্যাটের বিষয়ে আরো কিছু, ফরম্যাটের আসলে ডেফিনেশন বা এটার সাথে রিলেটেড অনেকগুলো কথা আছে, এটা হয়তো অনেক লম্বা সময় বলা লাগে, তাও বলি। এখন ওই যে ফরম্যাটের ক্ষেত্রে আবার এসএসডির যে একটা বিষয়, যদি এসএসডি তে আপনি ফরম্যাট দেন, এসএসডি তে প্রিম একটা ফিচার এনাবল আছে। ওকে, যে আপনি যদি ফরম্যাট করেন বা ডিলিট করেন, তখন কিন্তু ডাটা রিকভারি করা যায় না, এটা টেকনোলজিক্যাল একটা লিমিটেশন। এসএসডির মধ্যে একটা ট্রিম ফিচার থাকে। হার্ড ডিস্ক ফরম্যাট করলে রিকভার করতে পারছেন, কিন্তু এসএসডি ফরম্যাট করলে রিকভার করতে পারছেন না, বিকজ অফ দ্য ট্রিম। মোস্টলি যে রিসেন্ট যে এখন এসএসডি গুলো আছে, তবে আগের কিছু এমসাতা এসএসডি ছিল, সেগুলো থেকে রিকভার করা যায়। তো আপনি আমাকে যে আরো ইনফরমেশন দিবেন জিলানি খান, সেটা হলো যে আপনি কিভাবে ফরম্যাট করেছেন, এটা একটু আমাদেরকে মেসেজে দিলে আমরা আমরা হয়তো আপনাকে আরো একুরেট অ্যান্সারটা দিতে পারবো। হুম। জি ভাই, আসলে আমরা অনেক কিছু দেখা যাচ্ছে শর্টে প্রশ্ন করি যে আমি ফরম্যাট করেছি, কিন্তু আরো কিন্তু টেকনিক্যাল অনেক বিষয় থাকে, জানার থাকে। দেখা যাচ্ছে যে কয়বার ফরম্যাট করেছে, হার্ড ডিস্কটা কি কি ইনফরমেশন ছিল, আবার নতুন কোনো ডাটা আবার ওখানে আবার রি আপলোড করেছে কিনা ওইখানে। এটা আসলে মনে হয় যে আপনাদের সাথে কথা বলে নিলে ভালো হবে পেজে, বা হচ্ছে আপনাদের সাথে সরাসরি কথা বললে মনে হয় যে এই প্রশ্নগুলো ক্লিয়ার করা সম্ভব হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কারণ ফরম্যাটের সাথে তাহলে কিন্তু অনেকগুলা বিষয় রিলেটেড থাকে, অনেকগুলা জি বিষয়। জি জি। হুম হুম। সো মানে আমি এই বিষয়টা হচ্ছে যে যেটুকু বুঝলাম সেটা হচ্ছে যে আমরা মনে হয় যে একটা মানে হার্ড ডিস্ক বা হচ্ছে যে স্টোরেজ যদি হচ্ছে আপনার কোনো ঝামেলা হয় বা দেখা যাচ্ছে যে ওটা যদি নষ্ট হয়ে যায়, সেটা যদি নতুন করে কোনো ডাটা যদি ওইখানে যদি নতুন করে যদি হচ্ছে আবার রিআপলোড বা ড্রাইভে যদি লোড না দেওয়া যায়, তার আগ পর্যন্ত মনে হয় ডাটাটা রিকভারি করা সম্ভব, তাই তো? মানে লাস্ট যে ডাটাগুলো এখানে ইনফরমেশন থাকে, তাই তো নাকি? লাস্ট যদি আপলোড না হয়, আমি আপনার আরেকটু এক্সাম্পল দিই। আমাদের কাছে খুব কমন একটা কেস আসে, সেটা হলো, ধরেন এটা খুব বেসিক একটা কেস। আপনি আপনার হার্ড ডিস্কের মধ্যে আপনি 5টা পার্টিশন করে রাখছেন, সিডিইএফজি। তো সামহাও আপনি পার্টিশনটা ভেঙে ফেলছেন, উইন্ডোজ সেটআপ দিতে গিয়ে ভুলবশত পার্টিশনটা ভেঙে ফেলছেন, ভেঙে যাওয়ার পরে আপনি পুরা 1 টেরাবাইট কি একটা পার্টিশন করে ফেলছেন। ওকে, এটা এক নাম্বার ইস্যু। সেকেন্ড ইস্যু হলো, আপনি হয়তোবা
তারপর একটা উইন্ডোজও ইনস্টল করছেন, জি জি তারপরে আমাদের সাথে নক করেছেন, ভাইয়া আমার এই ধরনের সিনারিও, এটা কি রিকভারি সম্ভব কিনা। ওকে, এখন এটার ক্ষেত্রে কিন্তু আপনার রিকভারি সম্ভব। কিভাবে সম্ভব? আপনি যে উইন্ডোজটা সেট আপ করেছেন, হয়তো উইন্ডোজ সেট আপের জন্য সে 10 GB স্পেস ইউজ হয়েছে বা ওভাররাইট হয়েছে। তো নর্মালি হয় কি, যখন ডাটাটা লস হয়েছে, ডাটা লস হওয়ার আগের যে স্ট্যাটাস ছিল, সাধারণত হয়তো বা তার সি ড্রাইভে কোনো নেসেসারি ডাটা ছিল না, যেহেতু সে উইন্ডোজ সেট আপের প্রিপারেশন নিয়েছে। তো আলটিমেটলি হলো কি, তখন কিন্তু 100% ডাটা রিকভারি হচ্ছে ডিইএফজি থেকে এই পরিস্থিতিতে গেলেও। কিন্তু এখানে একটা কমপ্লিকেশন থাকতে পারে। আপনি এটা নর্মালি ড্রাইভ গুলো আছে, ধরেন আপনার হার্ড ড্রাইভে একটা বিট লকার দিয়ে এনক্রিপ্ট করে রাখছেন কোনো একটা ড্রাইভ ডিইএফ, তখন কিন্তু সেটা রিকভারি সম্ভব। সেটার জন্য আবার তার আপনার যে ডিক্রিপশন কি এর বিষয় থাকে এগুলো লাগবে, তখন কিন্তু সেটা আরো একটু অ্যাডভান্স প্রসেস। তো একটার পর একটা স্টেজ আছে বা স্টেপ আছে। আবার ধরেন আপনার একটা হার্ড ডিস্ক ফর এক্সাম্পল আপনার বিট লকার দিয়ে এনক্রিপ্ট করা আছে, আপনি যদি বিট লকার এনক্রিপ্টের একটা ড্রাইভকে উইন্ডোজ 7, 8, 10 দিয়ে ফরম্যাট করে ফেলেন, তখন কিন্তু আবার ডাটা রিকভারি সম্ভব হয় না। হুম রিপার্টিশন করে বিভিন্ন সাইজে রিসাইজ হয়েছে সেটা এক বিষয়, আবার যদি ফরম্যাট করে ফেলেন সেটা কিন্তু আরেক বিষয়। কিছু ক্ষেত্রে লিমিটেশন আছে, মানে প্রত্যেকটা জি জি বিষয় আসলে ইনফরমেশনের উপর ডিপেন্ড করে বা কি কি কাজ করেছেন সেটার উপর ডিপেন্ড করে আসলে রিকভারিটা হুম হচ্ছে হুম। কি হচ্ছে। মানে মেইন মোস্ট সব রিকভারেবল। জি মানে সবকিছু মানে ওইভাবে বলা যাবে না যে আসলে ওটা পরিস্থিতি বা ওটার উপর ডিপেন্ড করে আসলে মানে ডিসিশন বা আসলে ওটা কিভাবে করতে হবে অ্যাকশনটা আসে, তাই তো? এক্স্যাক্টলি, মানে আপনি কি করেছেন অর্থাৎ হিস্টোরিটা ইম্পর্টেন্ট, যে কি কি হুম হুম স্টেপে আপনি কাজ করেছেন সেটার উপর ডিপেন্ড করে বলা হুম সম্ভব রিকভারিটা হচ্ছে কি হচ্ছে না। এবার নর্মালি হয় কি, ইউজাররা সাধারণত মনে রাখতে পারে না সব স্টেপ, তখন আমরা সাজেস্ট করি এক কাজ করেন, আপনি ডিভাইসটা নিয়ে আসেন, আমরা আমাদের মতো অ্যানালাইসিস করে ফেলি, জি তখন জি আমরা জি বের করে ফেলতে পারবো যে আসলে হুম আদৌ হুম এটা রিকভারি। জি জি। তো আমার কাছে মনে হয় যে তাহলে যদি আমাদের যেহেতু অনেক কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে এবং আমাদের ডাটাগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে যদি আমাদের হার্ড ডিস্কে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে ফার্স্ট স্টেপে আমি যেটুকু বুঝলাম এখন পর্যন্ত, সেটা হচ্ছে প্রথমে আমাদের যে মানে যে ডিভাইসটা আছে সেটি কি করতে হবে, আমাদের ওখান থেকে মানে কোনো রকম কানেক্ট করা যাবে না, খুলে রাখতে হবে। এবং তারপরের স্টেপ হচ্ছে মনে হয় যে আপনাদের মতো যারা এক্সপার্ট আছে, যেমন দেখা যাচ্ছে আপনারা নিজেও বললেন যে ডাটা রিকভারি স্টেশনে যে হচ্ছে আপনার সার্ভিস সেন্টার আছে, সেখানে আপনারা ফার্স্ট হয়তো ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে আমার এই সমস্যা, এখন আমার কি করা উচিত। দেন মনে হয় যে আপনাদের সাথে ফিজিক্যালি যোগাযোগ করে হয়তো অফিসে গেলে মনে হয় এটা হয়তো একটা ভালো সলিউশন পাওয়া যেতে পারে। এই তিনটা স্টেপ মনে হয় যে আমার কাছে আমি এখন পর্যন্ত যেটা বুঝলাম। এক্স্যাক্টলি, আপনি ফার্স্ট স্টেপে আপনি ডিভাইসটা ডিসকানেক্ট করে রাখলেন, একটা ফোন করলেন, ফোন করলে একটা প্রাইমারি ডিসকাশন করলেন যে এই অবস্থা, এবং প্রাইমারি আপনার ইনফরমেশনের উপরে আমাদের যে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভটা আছে তারা আপনাকে একটা তথ্য দিতে পারবে এবং গাইড করতে পারবে কি করা যেতে পারে। তারপরে স্টেজে আপনারা অফিসে চলে আসলে আমরা একটা ফুল অ্যানালাইসিস করে একটা রিপোর্ট জেনারেট করে ফেলতে পারি যে এই জি অবস্থা জি এই জি করা যেতে পারে। তবে আপনি মনে রাখবেন, একটা হার্ড ড্রাইভ যদি আপনি ডাটা লস হওয়ার পরে যেটা যদি ডিসকানেক্টেড থাকে, দ্য চান্সেস ম্যাক্সিমাম। হুম হুম হুম। আমি সেটাই বললাম যে প্রথম কাজ হবে যে আমাদের কোনো সমস্যা হইলে কি করব, আমরা আমরা সেটা আগে ডিসকানেক্ট করে রাখবো, তারপরে হয়তো বা যোগাযোগ করার চেষ্টা করব। ওইখানে মনে হয় যে যত কম বেশি মানে ঘাটাঘাটি করা যাবে ওটা আমার জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ হতে থাকবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সেখানে আরো ডিগ্রেডেশন হওয়ার চান্সেস বেশি থাকে। জি জি জি। আমাদের আরিফ রহমান ভাই আরেকটা প্রশ্ন করেছেন, আমরা একটু প্রশ্নটা দেখি। যেহেতু আমাদের লাইভের প্রায় শেষের দিকে চলে আসছে, আমরা হয়তো বা ভাইয়ের সাথে আরেকদিন হয়তো বা আমরা এই বিষয়টা নিয়ে আরো আরো একটু বিস্তর আলোচনা করব। সো আপনারা যারা আছেন লাইভে, আপনারা ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন ডাটা রিকভারি নিয়ে, বা আপনাদের হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, বা হচ্ছে যে কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, এই ধরনের কোনো সমস্যা, টেকনিক্যাল সমস্যা, আমাদের শাহী ভাই আছেন একজন ডাটা রিকভারি এক্সপার্ট, উনি প্রায় 14 বছর যাবত এই কাজের সাথে আছেন। সো আপনাকে সাজেস্ট করার চেষ্টা করবেন। সো আপনার আরিফ ভাই বলেছেন, আমরা একটা কমেন্ট নিয়ে নিই, সেটা হচ্ছে আরিফ রহমান ভাই বলছেন অযৌক্তিক কারণে যদি কোনো টেকনিশিয়ান ক্লাস 100 ক্লিন মানে 100 ক্লিন ল্যাবের বাইরে হার্ড ডিস্ক খুলে ফেলে জটিলতা বাড়িয়ে দেয় বা রিকভারির সম্ভাবনা কমিয়ে দেয়, সেক্ষেত্রে ভুক্তভোগীরা লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন কি? লিগ্যাল অ্যাকশন আসলে একটা অন্য জিনিস। এখন নর্মালি দেখা যায় যে এই ক্লাস 100 ক্লিন ফ্যাসিলিটির বাইরে হার্ড ডিস্কটা কারা খুলে, নর্মালি দেখা যায় কম্পিউটার রিপেয়ার শপ, সবাই কিন্তু না। কম্পিউটার জি রিপেয়ার জি শপে ভালো এক্সপার্ট আছে, খারাপ এক্সপার্ট আছে। এক্সপার্ট বলতে আমি ডাটা রিকভারি এক্সপার্ট বলছি না, বলতেছি কম্পিউটার রিপেয়ার রিলেটেড বিষয়ে এক্সপার্ট আছে, ভালো জি জি খারাপ জি আছে। যারা ভালো এক্সপার্ট, যারা বুঝেন
তারা কিন্তু হার্ড ডিস্ক খুলেন না, তারা ক্লায়েন্টকে গাইড করে দেন দেখেন দিস ইজ নট আওয়ার জব, এটা আমাদের কাজ না, আপনি ডাটা রিকভারি প্রফেশনালের কাছে চলে যান, এটা আমাদের কাজ নয়। এটা কিন্তু যারা ভালো এক্সপার্ট তারা এই ধরনের ভাবে সাজেস্ট করে। আবার যারা বুঝে না, যারা হয়তো বা ওইরকম নলেজেবল না, জানে না, তারা এটা খুলে একটা কিউরিয়াসিটি দেখে আসলে দেখি, খুলে দেখি কি করা যায়, কি করা যায়, একটা পর্যায়ে ইউজারকে হ্যান্ড ওভার করেন আমরা পাচ্ছি না। কিন্তু ফ্যাক্ট হলো যে এইখানের মধ্যে যেটা করতে হবে সেটা হলো তাদেরকে আসলে আমাদেরকে এডুকেট করতে হবে, অর্থাৎ তাদেরকে আমাদের শিখাতে হবে যে আসলে এই জিনিসটা করা উচিত না, এটা করা যাবে না, এটা করলে এই ধরনের ক্ষতি হয়, এটা আপনার এটা ডে বাই ডে বুঝায় নিতে হবে। আপনার এখন দেখেন যে হার্ড ড্রাইভটা আপনি যে একটা পিসি শপে এলাও করছেন হার্ড ডিস্কটা খোলার জন্য, এটার জন্য যে ইউজারও কিন্তু কনসার্ন না যে ক্লাস 100 ক্লিন ফ্যাসিলিটি লাগে। আবার যে শপে দিচ্ছে এই শপও জানে না যে ক্লাস 100 ক্লিন ফ্যাসিলিটি লাগে হার্ড ড্রাইভ খুলতে, সে তারা এইভাবে খুলে ফেললো। এখন আমরা যদি এদেরকে আসলে এডুকেট করতে পারি এবং যারা এটা এই ফিল্ডে আছেন তারা যদি আসলে সেই ধরনের আগ্রহ প্রকাশ করে যে না আসলে আমরা বিষয়গুলো জানতে চাই, শিখতে চাই, আমাদেরও তো উদ্দেশ্য ভালো, আমাদের তো উদ্দেশ্য ক্লায়েন্টের প্রবলেম যেন সলভ হয়, কিন্তু আমার অজ্ঞতার কারণে যে তার অজ্ঞতার কারণে যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে সেও কিন্তু এটা কনসার্ন, আমরা করতে পারলে সেটা হয়তো আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। এবং আরো একটা বিষয় দেখা যায় আমরা কিছু কিছু প্রতিষ্ঠান থেকে ধরেন এটা আমাদের জন্য কিভাবে বলবো, যেমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে আমাদের বাংলাদেশে যে ধরেন আইটি ডিপার্টমেন্ট হার্ড ডিস্কটা খুলে ফেললো, সো এটা কিন্তু যারা ম্যানেজমেন্টের চাপে বলতে এভাবে মানে ধরেন আমাদের যে ম্যানেজমেন্টে আছে অনেকেই হয়তো বা জানেন না যে ডাটা রিকভারি একটা সেন্সিটিভ বিষয়, তারা তাদের অন্যান্য নর্মাল 10টা সার্ভিসের মতো একটা ম্যানেজমেন্ট তারা এক্সিকিউটিভকে অর্ডার করতেছে কিভাবে পারো গিয়ে রিকভার করে নিয়ে আসো, যাও, এত কিছু বুঝি না কেন 20,000 30,000 50,000 টাকা লাগবে, তোমার হাতে নষ্ট হয়েছে তুমি ঠিক, এই ধরনের একটা অর্ডার হয়তো বাদে, তখন হয়তো আইটি ডিপার্টমেন্ট একটা প্রেশারাইজেশনে পড়ে, সে একটা ফ্রাস্ট্রেশনে থাকে, সে কি করবে সে তখন খুলে ফেলে, একটু নেট ঘাটে ইউটিউব দেখে, ইউটিউবের ভিডিও দেখে খুলে ফেললো, খুলে উল্টা সে জিনিসটা নষ্ট করে দিল। তো এর জন্য মানে এটা হলো আমাদের যে ম্যানেজমেন্টে আছে তারাও যদি এই বিষয়টা সম্পর্কে তাদেরকেও যদি অবগত করানো যায় দিস ইজ এ সেনসিটিভ সার্ভিস, যে এইভাবে এক্সিকিউটিভদেরকে প্রেসার ক্রিয়েট করবেন না, যে এটাকে আপনারা বোঝার চেষ্টা করবেন যে বা এক্সিকিউটিভকে তাহলে হয়তো বিষয়গুলো কন্ট্রোলে আনা সম্ভব আস্তে আস্তে। আমি একটা কথা বলি, একটা ছোট কথা বলি, আমি যখন মার্কেটে ঘুরি আরো 10 বছর 12 বছর 14 বছর বিভিন্ন শপে কথা বলি, একটা কথা প্রচলিত ছিল যে কিছু হলেই হার্ড ডিস্কের ড্রাম নষ্ট হয়ে গেছে। বিলিভ মি অর নট, হার্ড ডিস্কের ড্রাম বলতে কিছু নাই। এই জিনিসটার যুদ্ধ আমি 10-12 বছর আগে থেকে শুরু করছি এবং আল্লাহর রহমতে আমি এখন মার্কেটে দেখি এই শব্দটা উচ্চারিত খুব একটা হয় না। আগে দেখা যেত 97% 98% কম্পিউটার রিপেয়ার সব বলতো হার্ড ডিস্কের ড্রাম নষ্ট, একটা উদ্ভট টার্ম যেটার কোনো এক্সিস্টেন্স নেই। এই জিনিসটাকে আমরা কিন্তু একটা সময় আমরা কিন্তু এডুকেট করছি, মানে এটা আমার মাধ্যমে সরাসরি না হোক আমি 5 জনকে বলছি, সেই 5 জন আরো 5 জনকে বলছে, এভাবে কিন্তু এডুকেট হয়েছে। তারা কিন্তু এখন এই জিনিসটা বলে না যে হার্ড ডিস্কের ড্রাম নষ্ট, তারা কিন্তু দেখা যায় টেকনিক্যাল আরো স্পেসিফিক বিষয়গুলা ইউজারকে তুলে ধরার চেষ্টা করতে পারে। সিমিলারলি যে ডাটা রিকভারি করার জন্য একটা ক্লাস 100 ক্লিন ফ্যাসিলিটি দরকার, সেটার জন্য আমরা আস্তে আস্তে হয়তোবা যারা এই কম্পিউটার রিপেয়ার ইন্ডাস্ট্রিতে আছে, সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে, তাদেরকে যদি আমরা অ্যাওয়্যার করতে পারি, শিখাতে পারি, হয়তো এটা কমে আসবে। জি জি, আমরা হচ্ছে প্রায় লাইভের শেষের দিকে চলে আসছে, আমরা দুই একটা প্রশ্ন নিব। তো হচ্ছে এক ভাই আমাদের এখানে কামাল হোসেন ভাই বলেছেন যে ক্যান আই গেট অ্যাড্রেস অফ আপনাদের যে প্রতিষ্ঠানের অ্যাড্রেস, আমাদের এখানে আপনাদের যারা প্রতিনিধি আছেন তারা হচ্ছে যদি কামাল ভাইকে যদি আপনাদের অ্যাড্রেসটা যদি একটু দিয়ে দেন তাহলে আসলে ভালো হয়। সো আপনারা এই পেজে গেলে আপনাদের অ্যাড্রেসটা মানে এখানে পেয়ে যাবেন। আর এরপরে হচ্ছে যে আরেক ভাই প্রশ্ন করেছেন, আমরা হয়তো এটা আমাদের আজকে শেষ প্রশ্ন হিসেবে নিব, কারণ আমাদের লাইভটা আর বেশি কন্টিনিউ করব না, প্রায় 11টা পাস করে গেছে, প্রায় 1 ঘন্টার মতো প্রায় আমরা লাইভে আছি। সো আহমদ নাইম ভাই আমাদের প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে আমার একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক 2 টেরা ট্রান্সেন্ডেন্ট হঠাৎ করে ওপেন হয় না, শো করে যে এই একটা নিউ ডিভাইস কানেক্টেড, কিন্তু কোনো ফাইল ফোল্ডার শো করে না বা ঢোকা যায় না, তার মধ্যে অনেক ডাটা ছিল, এখন আমার কি করা উচিত? যদি ভাই শাহী ভাই যদি এক্সপার্ট হিসেবে যদি হচ্ছে এই উত্তরটা যদি দেন, এখন তার কি করা উচিত?
এখন আহমেদ নাইম ভাই, প্রথমত আপনার যদি ডেটা ভ্যালুয়েবল হয়, আপনি এটা সরাসরি যদি প্রফেশনালের কাছে নিয়ে আসেন সেটাই বেস্ট। তারপরেও যদি আপনি যেটা করতে পারেন, আপনার যেহেতু এটা এক্সটার্নাল হার্ড ড্রাইভ, আপনি যখন হার্ড ড্রাইভটা কানেক্ট করেন, আপনি খুব কানের কাছে হার্ড ড্রাইভটা নিয়ে ফিল করার চেষ্টা করবেন এখানে কোনো ব্যাড নয়েজ হচ্ছে কিনা, স্পিন হচ্ছে কিনা। ওকে, হয়তো বা কানের কাছে হার্ড ড্রাইভটা যদি এইভাবে নেন, তাহলে হয়তো বা আপনি ফিল করবেন যে আসলে এটাতে ইন্টারনালি কি হচ্ছে। তবে যদি নয়েজ হয়, আপনি ইনস্ট্যান্ট এটা ডিসকানেক্ট করেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক আরেকটা হলো যে আপনি আরেকটা বিষয় করতে পারেন, যদি এক্সটার্নাল হার্ড ড্রাইভ হয়, আপনি এক্সটার্নাল হার্ড ড্রাইভের ভিতরে কিন্তু রেগুলার ল্যাপটপের হার্ড ড্রাইভ থাকে, 2.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চি হতে পারে বড়গুলা। তো আপনি কেসিংটা যদি খোলার, আপনি যদি পারেন নিজে নিজে থেকে কেসিংটা খুলতে পারেন, খুলে অনেক সময় কেসিং এর কানেক্টরে যদি সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও দেখা যায় হয়তো বা হার্ড ড্রাইভটা আপনার ডিটেকশন থাকবে না বা ডিটেকশন পাবে না। সেই ক্ষেত্রে আপনি কেসিংটা খুলে অন্য কেসিং থাকলে অন্য কেসিং এ কানেক্ট করে দেখতে পারেন, অথবা সরাসরি সাতা পোর্টে কানেক্ট করে দেখতে পারেন যে হার্ড ড্রাইভটা আসলে কাজ করছে কি করছে না। এতটুকু পর্যন্ত আপনি করতে পারেন। এতটুকুর বেশি যেহেতু আপনার কিছু করার অপশন নাই, সেই ক্ষেত্রে একটা প্রফেশনালের কাছে নিয়ে গেলে প্রফেশনাল বাকিটা আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। জি, আমার নিজেরও মনে হয় যে আপনার ইনফরমেশন বা ডাটাটা যদি খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, সবার ডাটা ইম্পর্টেন্ট, বাট সেটা আপনাকে বুঝতে হবে যে সেটার ইম্পর্টেন্সটা আপনার কাছে কতটুকু। সো যদি ইম্পর্টেন্ট কিছু থেকেই থাকে, আমার মনে হয় যে সরাসরি এক্সপার্টের সাথে কথা বলা উচিত। আর আপনি যে কথাটা একটু আগে এক ভাই প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে যদি আমাদের মনে হয় যে আমরা যারা ইউজার যারা আছি, আমরা যারা বিভিন্ন ধরনের হচ্ছে স্টোরেজ যারা ইউজ করি, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, কম্পিউটার, ল্যাপটপের যে স্টোরেজ গুলো বা ডিভাইস গুলো যেগুলো ইউজ করি, আমাদের মনে হয় যে এইটা মনে হয় আমাদের কনসাস হওয়া উচিত যে আমার প্রবলেমটা হচ্ছে যে হার্ডের। সো আমি কিন্তু চোখের ডাক্তারের কাছে গেলে কিন্তু আমি সলিউশনটা পাবো না। সো আমার যদি স্টোরেজে প্রবলেম হয়, আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলে যদি কোনো হার্ডওয়্যারের কোনো প্রবলেম হয়, তাহলে আপনি মোবাইল বা কম্পিউটার টেকনিশিয়ানের কাছে যান। বাট যখন স্টোরেজ যখন প্রবলেম হবে, যে ডিভাইস মানে হার্ড ড্রাইভে যখন প্রবলেম হবে, তখন মনে হয় যে এটার জন্য যেহেতু সলিউশন আছে, এটার জন্য যেহেতু আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, আমার মনে হয় যে তাদের কাছে গেলে সব থেকে একটা বেটার একটা হচ্ছে সলিউশন আমরা পেতে পারি। এটাই আমার কাছে সবসময় মনে হয় যে আমরা যারা ইউজার আছি, আমাদের উচিত যে আমাদের যে প্রবলেমটা সেটা কার কাছে গেলে ভালো হবে। আমরা যেমন নিজেরাও কিন্তু আমরা সামান্য অসুস্থ হলে ডাক্তারের কাছে না যে কি করি, আমরা দেখা যাচ্ছে দোকান থেকে মানে ফার্মেসি যে হয়তো বা আমরা অ্যাসিডিটি বা না পাই এক্সট্রা বা হয়তো বা এমন কিছু র্যান্ডম কিছু ওষুধ দেখাচ্ছে, আমরা মেডিসিন আমরা নিচ্ছি। এটার ফলে কি হচ্ছে, ওই সমস্যা হয়তো বা দেখাচ্ছে টেম্পোরারি হয়তো ভালো হয়ে যাচ্ছে বা কখনো হচ্ছে না, কিন্তু আমরা আস্তে আস্তে বড় প্রবলেমের সাথে আমরা জড়িয়ে যাচ্ছি। এই জন্য মনে হয় যে কোনো প্রবলেম হইলে প্রপার যারা গাইডলাইন দেয় বা প্রপার যে ডিপার্টমেন্ট, সেই ওয়াইজ মনে হয় যে আমার কথা বলাটা আমাদের জন্য উচিত হবে। এক্স্যাক্টলি। আপনার আসলে যার যেটা কাজ, ফর এক্সাম্পল আপনি যদি আমার কাছে এসে বলেন কথার কথা যে আমার মনিটরটা ফিক্স করে দেন, আমি কিন্তু আপনাকে বলবো ইট ইজ নট মাই জব, এটা আমি পারি না। কারণ এটা আমি কিন্তু এটার প্রফেশনাল না। তবে ডেটা রিলেটেড কোনো বিষয় আসুক, তখন আমি আপনাকে হেল্প করতে পারছি। তো যার যেটা সার্ভিস আর কি, যেমন আপনি আমার কাছে ল্যাপটপ নিয়ে আসলে বলতে ল্যাপটপ তো আমি সলভ করতে পারি না, কারণ ল্যাপটপ এক্সপার্টের কাছে আপনাকে যেতে হবে। অর্থাৎ যে যেটার প্রফেশনাল, তার কাছে জি গেলে জি, হয়তো বা সেটা হেল্প করতে পারবে। রাইট। হ্যাঁ, আর আপনি যে কথাটা একটা বলেছেন বা নর্মালি এমন হয়েছে যে আমি প্রায় প্রায় 10 বছর যাবত আমি ডিজিটাল মার্কেটিং বিভিন্ন প্ল্যাটফর্মে, ইউটিউব বলেন, ফেসবুক, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন প্ল্যাটফর্মে আমি দেশের বা আগে তো ফ্রিল্যান্সিং করতাম বা মার্কেটিং বা লোকাল সার্ভিস আমি দিয়ে থাকি। কিন্তু আমি যদি কোনো বিষয় না পারি, আমি কিন্তু সরাসরি বলে দিই ভাই আসলে এই বিষয়টা আমি পারি না। কিন্তু দেখা যাচ্ছে আমি যদি ওয়েব ডেভেলপিং এর কোনো কাজ আসে বা গ্রাফিক্স এর কোনো কাজ আসে, আমার অনেক সময় আছে দেখা যাচ্ছে যে ফেসবুকের একটা পেজ হচ্ছে সে অপটিমাইজ প্রপার করতে যাচ্ছে, তখন আমি কিন্তু তাকে বলি যে ভাই আমি তো নিজে গ্রাফিক ডিজাইনার না, আমাকে আপনি কোন ডিজাইনার দিয়ে আপনার লোগো বা ব্যানারটা করে নিতে পারেন। আর যদি আমাকে বলেন তাহলে আমি অন্য একজন ডিজাইনারকে হায়ার করে আপনার কাজটা করাই দেবো। আপনার ডিজাইনটা কেমন চাচ্ছেন আপনি তার সাথে যোগাযোগ করে নেবেন, যেহেতু আমি ডিজাইনের কাজ করি না। সো আমাদের মনে হয় যে আমরা যারা প্রফেশনাল, সবারই উচিত যতটুকু পারি ততটুকুই মনে হয় সার্ভিসটা দেয়। এখানে আমাদের রেপুটেশনটা ভালো থাকে, আমাদের পজিশনটা ভালো থাকে। সব কাজ যে একটা মানুষ বা একটা ডিপার্টমেন্টই বা একটা কোম্পানি যে আসলে সার্ভিস দিতে পারবে এমন কিন্তু না। আমাদের মনে হয় যে এই আহ, না বলাটা মনে হয় যে শিখতে হবে, যে আমি হয়তো ভাই এই বিষয়টা পারি না। এটার মাধ্যমে আমরা হয়তো ছোট হব না, বরং আরো বড় হবো আমাদের যারা ক্লায়েন্ট বা আমাদের যারা হচ্ছে সার্ভিস আমাদের কাছ থেকে নিবে। এক্স্যাক্টলি। আসলে যার যার প্রফেশনে সেই বেস্ট হওয়া উচিত, বা সে যদি আপ টু দা মার্ক যেতে হয়, তাহলে আসলে একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে সে আগাতে সাধারণত আগালে বা আগাতে পারলে হয়তো বা দেখা যায় সার্ভিসটা ম্যাক্সিমাইজ করা যায় এবং সর্বোচ্চ বা বেস্ট সার্ভিসটা দেওয়া যায় আর কি।
আমি যখন 5টা সার্ভিস দিতে যাব আপনাকে কিন্তু আমি ভালো সার্ভিস কোনোটাই হয়তো বা ঠিকভাবে দিতে পারবো না। কারণ আমরা জি মানুষ, আমরা নর্মালি আমরা তো মানুষ, আমাদের একটা লিমিটেশন থাকে, আমাদের একটা ক্যাপাসিটি আছে। ঠিক আছে, তো আমাদের ক্যাপাসিটি ওয়াইজ দেখা যায় আমরা যদি 5টা জিনিস নেই তাহলে 5টা জিনিস সম্পর্কে আসলে আমাদের বেস্ট হওয়া পসিবল হয় না। একটা একটু ভালো, একটা একটু খারাপ, এভাবে না করে যদি স্পেসিফিক একটার মধ্যে স্পেশালাইজেশন হওয়া যায়, আমার মনে হয় ওইটাই ভালো। এবং ওভাবেই রেফার করা যে আপনি অমুক স্পেসটার জন্য, অমুক পার্টটার জন্য ওটা ওনার কাছে যান। আপনি যেটা বললেন যে গ্রাফিক্স ডিজাইনের জন্য গ্রাফিক্স ডিজাইনারের সাথে আপনি কথা বলেন, এইভাবেই আসলে চললে দেখা যায় যে আউটকাম গুলো ভালো আসে। জি জি জি। তো ধন্যবাদ শাহি ভাই, অনেক ইনফরমেশন আপনাদের কাছ থেকে আমরা এই লাইভের মাধ্যমে জানতে পারলাম। অনেক বিষয় আমি যেহেতু কাজ করছি, আমি আপনাদের বলেছি যে কাজ করার পর প্রায় 10 বছর কাজ মানে কম্পিউটার সাথে প্রায় আহ পুরাপুরি ভাবে সম্পৃক্ত, কিন্তু এরপরেও আপনার কাছ থেকে অনেক এমন ইনফরমেশন জেনেছি যেগুলো আমার জানা ছিল না। কারণ কি, এই টেকনিক্যাল যে পার্ট গুলো আছে, আমরা হয়তো উপরে সফটওয়্যার বেস দেখাচ্ছে এতদিন কাজ করেছি, বাট হার্ডওয়্যার বা হার্ড ডিস্কের যে বিষয়গুলো আছে ইন্টারনাল, এই বিষয়ে আমার নিজের এত ধারণা ছিল না। তো ধন্যবাদ অনেক যে আপনার মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন গুলা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। এবং হয়তো পরবর্তীতে আমরা আবার লাইভে আসবো, যেহেতু আপনি একটু সময় দিবেন, বা আমরা যদি এগুলো শেয়ার করি, কারণ এই সচেতনতা আমাদের দরকার যে আসলে কোন ডিপার্টমেন্টটা কাদের। এই বিষয়গুলো যদি আমরা শেয়ার না করি তাহলে কি হবে, আমাদের যারা নতুন যারা ইউজার আছে তারা বুঝতে পারবে না, তারা দেখাচ্ছে বিভ্রান্ত হবে, এবং তারা দেখাচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, তাদের অনেক মূল্যবান যে ডাটা বা ইনফরমেশন বা যে ডিভাইস গুলো আছে এগুলো আমরা লস করতে অনেকদিন করেছি। এখন চাচ্ছি যে আমরা আপনাদের মাধ্যমে যদি আমরা রিকভারি করি। সো আশা করি আপনাদের যারা সার্ভিসে মানে বা দেখাচ্ছে যারা ইউজার আছে বা আপনার ক্লায়েন্ট হবে সবাইকেই ইনশাল্লাহ অনেক ভালো সার্ভিস দিবেন। আর হচ্ছে যে আপনি যদি আজকে লাইভে যেহেতু শেষ করবো, শেষ হিসেবে যদি শেষ কথা বলে যদি কিছু বলতেন আজকে লাইভের জন্য। শেষ কথা বলতে আসলে আমার এখানে হঠাৎ করেই আসা, আমার এখানে শিডিউল ছিল না, তারপর আমি হঠাৎ করে চলে আসছি এবং আপনাদেরকে যতটুকু সম্ভব মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কাছে যদি আমার এক্সপ্লেনেশন গুলো ভালো লেগে থাকে, সেটাও যদি ফিডব্যাকে জানার খুব ভালো লাগবে। যদি খারাপ লেগে থাকে বা কোনো ইমপ্রুভমেন্টের সাজেশন থাকে আমাকে এবং আমার প্রতিষ্ঠানের প্রতি যদি কোনো সাজেশন থাকে, সেগুলো যদি আপনারা ফিডব্যাক আকারে দেন তাহলে আমরা খুবই খুশি হব এবং ইট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। তো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন আবারও আপনাদের সামনে আসতে পারি ভালো কিছু ইনফরমেশন দিয়ে। তো ধন্যবাদ ভিউয়ার্স, আমাদের সাথে এতক্ষণ কষ্ট করে প্রায় 1 ঘন্টার বেশি আমাদের হচ্ছে লাইভে জয়েন করার জন্য। আর আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের রাজীব হোসেন ভাইয়ের আমাদের সাথে জয়েন করার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের হচ্ছে যে শাহি ভাই আমাদের সাথে জয়েন করেছেন। সো নেক্সট পরবর্তী মানে দিনে হয়তো আমরা আর মানে ভাইয়ারদের কোনো এক্সপার্টের সাথে হয়তো আবার লাইভে আসবো। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে হার্ড ডিস্ক বিষয় বা কোনো স্টোরেজ বিষয়, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, যত ছোট বিষয় হোক না কেন, আর যেহেতু ডাটাটা আমাদের জন্য সবার কাছে ইনফর্ম মানে অনেকে হচ্ছে গুরুত্বপূর্ণ, সো আপনারা হচ্ছে যে ডাটা রিকভারি স্টেশনের পেজে আপনারা কমেন্ট করতে পারেন, তাদের সাথে ইনবক্স করতে পারেন, বা তাদের যে ফিজিক্যালি তাদের হচ্ছে অফিসে যেও আপনারা যোগাযোগ করতে পারেন। সো আশা করি আপনাদের এত মানে এত কষ্ট করে 1 ঘন্টার বেশি সময় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী লাইভে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।